প্রিয় দর্শক, ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর পর্ব ৩৯-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলাদেশে যারা অবস্থান করছেন বা বাংলাদেশের আশেপাশে আপনারা জানেন, পাহাড়ে গণহারে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ এমন কিছু নেই যা করা হচ্ছে না বাঙালি এবং মিলিটারি কর্তৃক পাহাড়ি আদিবাসীদের ওপরে। তাদেরকে অর্থাৎ আমাদের সহনাগরিক পাহাড়িদেরকে বলা হয় উপজাতি। এই বাঙালিরা পাহাড়িদেরকে উপজাতি বলছে, মানে তারা হচ্ছে মূল জাতি, তাদের উপ হচ্ছে পাহাড়ি আদিবাসীরা। কত বড় গাদ্দার, কত বড় নির্লজ্জ হলে এই বিশেষণটি দেওয়া যায়। এই বাঙালিরা একসময় পাকিস্তানিদের কাছ থেকে লাথি খেয়েছে, পাঞ্জাবিদের কাছ থেকে মুড়া খেয়ে খেয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটি গোষ্ঠী যারা কিনা সংখ্যায় কম, তারা দেখতে কিনা আবার বাঙালিদের মতো না, নিরীহ এই জাতিগোষ্ঠীর উপরে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত নির্যাতন নিপীড়ন চালিয়ে এসেছে। শুধু ব্যক্তি পর্যায় থেকে না, রাষ্ট্রীয় পর্যায় থেকেও। পাহাড়ে এই মিলিটারি কাওয়ার্ডগুলো গিয়ে কিভাবে নির্যাতন নিপীড়ন চালায় তা নিশ্চয়ই আপনাদেরকে আর বলে দিতে হবে না। রাষ্ট্রের মদদে এই নির্যাতন নিপীড়ন, হত্যা, খুন গুম এগুলো কতদিন চলবে? আজকে এই মুহূর্তে পার্বত্য অঞ্চলগুলো জ্বলছে। অসংখ্য পাহাড়ি আদিবাসীদেরকে হত্যা করেছে সন্ত্রাসী সেটেলার এবং কাওয়ার্ড মিলিটারিরা, কিন্তু আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো ব্ল্যাক আউটে রয়েছে। তারা দেখেও দেখতে চাইছে না, আর যারা দেখছে তারা ইনিয়ে বিনিয়ে বলতে চাইছে যে না, তেমন কিছু না, এগুলো গুজব, এগুলো ঘুরতেই পারে, পাহাড়িরা খুব খারাপ। তৃতীয় একটি পক্ষ সুবিধা নিতে চাইছে, যেমন সেনাবাহিনী, এই যে কাওয়ার্ড মিলিটারিরা গিয়ে কারোর সাথে পারে না, পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন চালায়। আর হচ্ছে এই পুরো বাংলাদেশের মধ্যে বেছে বেছে যত ছ্যাঁচড়া, চোর, বদমাশ, ডাকাত, খুনি, দর্শক, ওদেরকে পাহাড়ে রেশন দিয়ে রাষ্ট্র কর্তৃক ওইখানে পাহাড়ি আদিবাসীদের নির্যাতন নিপীড়ন করানোর লক্ষ্যে তাদের ওইখানে নিয়োগ করা হয়েছে, যাদেরকে বলা হয় সেটেল। প্রিয় বন্ধুগণ, আদিবাসী বলতে বিভিন্ন টালবাহানার আশ্রয় নিয়ে থাকে। আদিবাসী কি একটা উপত্যকায় কে এখানে আগে থেকে বসবাস করে? পাহাড়িরা পাহাড়ের আদিবাসী না তো সমতলের নাকি? সমতলের বাঙালিরা দাবি করছে তারা পাহাড়ের আদিবাসী। এই নির্লজ্জ দাবি এবং এই যে মিথ্যাচার, গুজব ছড়ানো একের পর এক, এবং যখন আপনি এটার উত্তর দিতে যাবেন আপনাকে বলবে দেশদ্রোহী, আপনাকে বলবে চক্রান্তকারী, আপনাকে বলবে কিছু জানেন না, বোঝে না, তারাই সব জানতা শমশের। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন অ্যাক্টিভিস্ট রায়হান জুয়েল। রায়হান জুয়েল ভাইয়ের তিতা টিভি সম্পর্কে আপনারা অবগত রয়েছেন। তিনি এই পাহাড়ের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। তার কাছ থেকে আমরা প্রথমে এই পাহাড়ের আদিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন নিয়ে শুনবো এবং আপনাদের একে একে দেখাবো সেখানে আসলে কি হচ্ছে। এবং যথারীতি এই শোটি অর্থাৎ শনিবারে বাংলাদেশ সময় রাত 10টায় ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর পর্ব যেটি হয়, এটা আমরা গতকাল শনিবার করতে পারিনি। মাসুদ ভাইয়ের নতুন বই এসেছে বাজারে, সেটি উদ্বোধনের আয়োজনে তিনি ছিলেন এবং আমিও ট্রাভেল করছিলাম, ফ্লাইটে ছিলাম, তো দুই জনের কেউ ছিলাম না বলে গতকালের শোটা আজকে করার আমি ঘোষণা দিয়েছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম ইউটিউবে। যথারীতি মুফতি মাসুদ ভাই ডিভাইস ভালো হয়ে যাওয়ায় তিনি এখন অনেক অনেক স্মার্ট, অনেক সুন্দর, অনেক চমৎকারভাবে আমাদের মধ্যে যুক্ত হয়ে যান। মাসুদ ভাই আছেন। আমরা প্রথমে রায়হান জুয়েল ভাইয়ের কাছ থেকে পাহাড় সম্পর্কে একটু চলুন জেনে নেই। মুফতি মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব আনন্দিত যে আজকে আমাদের গেস্ট হিসেবে বা আপনার গেস্ট হিসেবে রায়হান জুয়েল ভাইও আছে, আমার প্রিয় মানুষ। জি হ্যাঁ, আপনারা রায়হান জুয়েল ভাই আপনারা এখনো আমন্ত্রণ জানাইনি, আপনি মাঝখান থেকে ঢুকে গেলেন কেন? দাঁড়ান, রুকো যারা, সবর করো। তো রায়হান জুয়েল ভাই, হাসছি দুঃখে আপনার সাথে একটু আগে আমার বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। আপনি পাহাড়ে যে নির্যাতন নিপীড়ন, সে বেশ নিপুণভাবে আপনি পর্যবেক্ষণ করেছেন। আপনি আপনার চোখে কি দেখেছেন সেটি যদি আমাদেরকে একটু জানাতেন। তারপরে মুফতি মাসুদ ভাইয়ের কাছে যাবো এই বিষয়টি শোনার জন্য। এখানে ধর্ম একটা বড় ফ্যাক্টর। এই যে বাঙালি মুসলমান, এদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। আপনি একটু এই পাহাড় নিয়ে আপনার অবজারভেশন যদি আমাদেরকে একটু বলতেন, এবং আমরা সাথে সাথে কিছু নিউজও দেখি। যেমন দেখতে পাচ্ছেন এই প্রথমে এটি আমরা দেখাবো। আচ্ছা রায়হান জুয়েল ভাই, আমরা একটু এই যে মহান মিলিটারি, কাওয়ার্ড মিলিটারিদের একটা বক্তব্য শুনে নেই প্রথমে। পাহাড়ি আদিবাসীরা জড়ো হয়ে এই মিলিটারিদের বলছে যে, প্রশ্ন করছেন যে পাহাড়ে আপনারা থাকতে ধর্ষণ হবে কেন, এবং এর উত্তরে আমাদের এই কাওয়ার্ড মিলিটারির একজন অফিসার বলছে এটা স্বাভাবিক। শুনুন তার মুখ থেকে। আচ্ছা আমি একটু বড় দুঃখিত, আমি দেখাচ্ছি, আবার একটু দেখাই, শুনুন। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অবস্থা দেখুন। দর্শন হবে কেন? না স্বাভাবিক, এটা আমি
দেখতে পাচ্ছেন এই যে ঘটনাটাকে বলছেন স্বাভাবিক, এখন আপনি ইনিবিনি বলবেন যে না তিনি বলতে চেয়েছেন যে আমরা থাকতে এটা হচ্ছে, আপনাদের দুঃখ এটাই স্বাভাবিক। আরে ভাই, কাওয়ার্ড মিলিটারি তো বাঙালি, ওর তো বাংলা বলতে অসুবিধা নেই, এটা একটা পাহাড়ি ভুল করতে পারে, তুমি বলতেছো ধর্ষণ হওয়া স্বাভাবিক। রেহান জুয়েল ভাই, এটা দিয়ে যদি একটু শুরু করতেন যে তাদের কাছে স্বাভাবিক ধর্ষণ কি এটা তাদের সৈন্যদের জিহাদের মধ্যে পড়ে কিনা কাওয়ার্ড মিলিটারিগুলোর? হ্যাঁ, ধন্যবাদ আসাদ ভাই। আমাকে শুনতে পাচ্ছেন? একদম ঝকঝকে পরিষ্কার। আচ্ছা, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু পিছন থেকে ঘটনাগুলো বলি। যেমন বাঙালিদের প্রধান যে এক্সকিউজটা, সেটা হচ্ছে যে তাদেরকে সেটেলার বলা যাবে না। কেন সেটেলার বলা যাবে না? তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে রংপুর অঞ্চলের মানুষ কুষ্টিয়া যেতে পারে, কুষ্টিয়া অঞ্চলের মানুষ সিলেট যেতে পারে, তো খাগড়াছড়ি বান্দরবন কেন যেতে পারবে না, সেখানে কেন বাড়ি বানাতে পারবে না? এই হচ্ছে তাদের এক্সকিউজ। এই এক্সকিউজটা আগে একটু খণ্ডন করা দরকার। প্লিজ। সেটা হচ্ছে ডেফিনেটলি সবাই বাংলাদেশের নাগরিক, কিন্তু পাহাড়িদের জীবনযাপন, তাদের কালচার, আর সেটা পাহাড়ের সাথে বেড়ে উঠেছে। পাহাড়ি তাদের মাতৃভূমি। আর বলা হয় যে এই অঞ্চলে তারা পরে অনুপ্রবেশ করেছে অনেক, সেখানে বাঙালিরা তারও আগে থেকে বাস করে। এটা মিথ্যা কথা। বাঙালিরা পাহাড়ে কখনোই বাস করেনি। পাহাড়ে তারাই আদিমতম বাসিন্দা। যতদিন পাহাড়িরা আসেনি ততদিন পর্যন্ত সেটা ফাঁকাই ছিল, সেখানে মানব বসতি ছিল না। এমন না যে বাঙালিদেরকে উচ্ছেদ করে তারা জায়গা করে নিয়েছে। সুতরাং সেই অঞ্চলে তারাই আদিবাসী, এবং সেই অঞ্চলে তাদের কৃষ্টি কালচার নিয়ে যদি কোনো একটি বিশেষ জাতি গোষ্ঠী থাকতে চায় তাদের মতো করে, এবং তারা আশঙ্কা করে যে অন্যদের সাথে যদি তারা থাকতে চায় বাঙালিদের সাথে, তাহলে তাদের স্বকীয়তা, তাদের কৃষ্টি কালচার তারা রক্ষা করতে পারবে না, সেক্ষেত্রে বিভিন্ন দেশেই এই বিধান আছে এবং তাদেরকে স্পেশাল অ্যারেঞ্জমেন্টে রাখার ব্যবস্থা আছে। এইটা নিয়ে আসলে মানে বাঙালি কি বলবো, জাস্ট খুব সরলীকরণ করার কোনো সুযোগ নাই যে বাংলাদেশের নাগরিক আমরা যে বাড়ি বানাবো খাগড়াছড়ি পাহাড়িতে, তাদের পাহাড়িরা যেখানে আছে তাদের পাশের বাড়িতে আমরা বাড়ি বানাবো, এটা আমাদের অধিকার। এটা এইভাবে সরলীকরণ করার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে তারা আদিবাসী না উপজাতি, এটা নিয়ে একটা জঘন্য রকম কালচার, যেটা আপনি অলরেডি বললেন। তাদেরকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতে পছন্দ করি, যে তারা তো আসলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদের আবার অধিকার কিসের? আমরা যতটুকু দিব ততটুকুই তারা পাবে। এইরকম একটা মন মানসিকতা আমাদের একদম নিম্ন পর্যায়ের একটা অশিক্ষিত লোক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের একদম নীতি নির্ধারক, তাদেরও একই রকমই মানসিকতা আমি দেখেছি। ফলে পাহাড়িদের যে অধিকার থাকতে পারে এইটা নিয়েই আমরা মানে এই সচেতন নই। আমরা তাদেরকে কথায় কথায় উপজাত হিসাবে চিন্তা করি, উপজাতি হিসাবে বলার চেষ্টা করি। তো সেখান থেকেই কনফ্লিক্ট গুলো। এখন আপনি যদি সারা বছর পাহাড়ের মধ্যে আর্মি ঢুকিয়ে রাখেন, দেখেন পাহাড় কিন্তু অধিকারের বিষয় না। পাহাড় মানে আমরা আয়ত্তে রাখবো সেনাবাহিনী দিয়ে, আমাদের অধিকারে রাখবো, বিষয়টা এরকম না। একটা রাষ্ট্রীয় ব্যবস্থায় আপনি তাদেরকে সন্তুষ্ট করবেন আপনার ব্যবস্থাপনা দিয়ে, নাগরিক অধিকার দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে। সেই দিকে দৃষ্টিপাত না করে তাদেরকে এক ধরনের পরাধীন জাতির মতো একটা আমরা তাদেরকে আটকে রাখা, মানে কি বলবো, এটাকে অধিকারে রাখার চেষ্টা করি সেনাবাহিনী দিয়ে। এটা তো একটা চরম রকম একটা অমানবিক কাজ। আমরা আপনার বাড়ির পাশে সারা বছর আপনি দেখবেন যে সেনাবাহিনী আপনাদেরকে পাহারা দিচ্ছে, আপনার তো তখনই মনে হবে যে আপনি মনে হয় দেশের প্রথম সারির নাগরিক না, আপনাদেরকে এক ধরনের জেলখানায় আবদ্ধ করে রাখার চেষ্টা করা হচ্ছে। আপনার এই কথার প্রমাণ আমরা একটা ভিডিওতে দেখি। দর্শক আপনারা দেখতে থাকবেন, আমি ভিডিওটি চালু করে দিচ্ছি। কয়েকজন শিক্ষার্থী, নারী এবং কিছু পুরুষ এবং জ্যেষ্ঠ নাগরিকরা, মানে সিনিয়র সিটিজেন্স, তারা দেখেন এখানে কয়েকজন মাত্র জড়ো হয়েছেন। পাহাড়ে ধর্ষণ কেন, প্রশাসন জবাব চাই। এই শান্তিপ্রিয় মানুষগুলো রাস্তায় বসে প্রতিবাদ করছেন। তাদের প্রতিবাদ থামানোর জন্য কতগুলো মিলিটারি ভ্যান এবং এই কাপুরুষের দল এখানে দেখেন এই বন্দুক নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তাদের পাহাড়ে তারা প্রতিবাদ করছে, তাদের নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। কাওয়ার্ড মিলিটারি গিয়ে সেখানে পুরো গোষ্ঠী নিয়ে, মানে কত বড় কাপুরুষ হলে পরে এই কয়েকজন গ্রামবাসীর সামনে, নিরস্ত্র মানুষের সামনে দেখুন এই শত শত
মিলিটারিগুলো দাঁড়িয়ে আছে এবং এদের আমরা বেতন দিচ্ছি। জি রায়হান জুয়েল ভাই। মিলিটারি, এই বাংলাদেশের মিলিটারি না একটা হাস্যকর শব্দ। আদৌ এটা বাংলাদেশের মিলিটারি না, আমি মনে করি না পাকিস্তানি। জি। বাংলাদেশের কোনো মিলিটারি আছে। এরা হচ্ছে ভাড়াটিয়া। এরা ওই যে প্রাইভেট সিকিউরিটি দেখছেন না, যে বিভিন্ন কোম্পানি ছোট ছোট প্রাইভেট সিকিউরিটি একটা টিম তৈরি করে, পরে এই টিমগুলো ভাড়া খাটে, যখন যার দরকার পড়ে সেখানে যেয়ে তারা সিকিউরিটি দেয়। আপনি ফরমাইশ খাটার মতো। বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে অনেকটা একটা বড় কলেবরের একটা ওরকম কোম্পানি বলা যেতে পারে, যে যারা বাংলাদেশের খেয়ে পরে আপনার ওরা প্রশিক্ষণ নিচ্ছে এবং তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘে যে সেবা দান করা। সো বেসিক্যালি এটা ওই জাতিসংঘের একটা সেনাবাহিনী, তারা বাংলাদেশের প্রশিক্ষণ নিচ্ছে, বাংলাদেশ তাদেরকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দিচ্ছে, এটুকুই। তারা বাংলাদেশের হয়ে কি করতে পারে বলেন? বাংলাদেশের হয়ে কোনো যুদ্ধে তারা অংশগ্রহণই করতে পারবে না। বাংলাদেশের হয়ে কার সাথে যুদ্ধ করবে? না ভারতের সাথে যুদ্ধ করতে পারবে, না চায়নার সাথে করতে পারবে, না বার্মার সাথে করতে পারবে। এদের সাথে যুদ্ধ না করতে পারলে আসলে তারা কার সাথে যুদ্ধ করার জন্য প্রিপারেশন নিচ্ছে কিংবা ট্রেনিং নিচ্ছে? তাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হলো ট্রেনিং নিবে বাংলাদেশে এবং আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় যেয়ে তারা সার্ভিসটা দিবে, কিছু টাকা ইনকাম হবে, অর্থাৎ জাতিসংঘের বাহিনী হিসেবে তারা কাজ করবে। আর হচ্ছে বাংলাদেশে ব্যবসায়িক সুবিধা যেখানে যেখানে আছে, রাষ্ট্রীয় কিছু ব্যবসা আছে, সেইখানে তারা মোটা অঙ্কের টাকা কামাবে। আর যে কোনো ভাবে হোক এই আর্মির ভয় দেখিয়ে তারা শাসন ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, যাকে খুশি তাকে সরাবে ক্ষমতা থেকে, যাকে খুশি তাকে ক্ষমতায় বসাবে। এর বাইরে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কাজ নাই। তারা পারে শুধু পাহাড়িরা দুর্বল, সেখানে যে তাদের পৌরসত্ব জেগে ওঠে, সেখানে তারা কথায় কথায় গুলি ছুড়ে। আপনার মনে আছে নিশ্চয়ই, শেখ হাসিনা যখন পতন হয় 5 আগস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনী কি বলেছিল? জনগণের বিরুদ্ধে তারা গুলি চালাবে না। সেই সেনাবাহিনী আবার কথায় কথায় গুলি চালাচ্ছে পাহাড়িদের বিরুদ্ধে। তারা কি বাংলাদেশের নাগরিক না? তারা জনগণ না? তাদের বিরুদ্ধে গুলি চালাতে সেনাবাহিনী দ্বিতীয়বার ভাবে না। অলরেডি অসংখ্য মানে আমি যতদূর দেখেছি 3 জন মৃত এবং 50 বেশি মানুষ অলরেডি আহত হয়েছে। সেই পরিসংখ্যানটা আপডেট আপনি আরো ভালো দিতে পারবেন। অফিসিয়ালি বলা হচ্ছে রায়হান জুয়েল ভাই, অফিসিয়ালি বলা হচ্ছে যে 3 জন মারা গেছে, কিন্তু হত্যা হয়েছে অনেক। আমি অনেক পাহাড়িদের সাথে কথা বলে জানতে পেরেছি যে হত্যার পরে মিলিটারি ওই যে দোকানপাট পোড়াচ্ছে বাঙালি সেটেলাররা গিয়ে ওই পাহাড়িদের, সেই দোকানপাটের পোড়ানোর মধ্যে তাদের লাশ দিয়ে দিচ্ছে যেন লাশ খুঁজে পাওয়া না যায়। এবং এই যে দেখছেন বাটপারগুলো, ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়, এটা বলছে যে মাংস কমা মাসুদ হিসেবে খ্যাত হান্নান মাসুদ। এবং দেখেন এইভাবে গুজব ছড়াচ্ছে এই যে বোরকাওয়ালিরা, এই যে বাঙালি মুসলমান বদমাশগুলো, যে দেশে কি হচ্ছে, এসব সেনাবাহিনী আর বিজেপিকে পেটাচ্ছে খাগড়াছড়িতে। ইউনুস কি করে দেশ চালাতে পারে? এই ছবিটি 2013 সালের, এই যে হিউমার স্ক্যানার, ইউনুসের একটা উইং, কদরুদ্দিন শিশির নামক আরেক রাজাকারের বাচ্চা, তার পরিচালনায়। তারা পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এটা 2023 সালের ছবি। তো পুরনো ছবি টবি দিয়ে এরা এগুলো করছে। এবং কিছু দালাল, পাহাড়ি কিছু রাজাকার, এই যে ফুটবল প্লেয়ার মিতুল মার্মা বলছে যে খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ দর্শনের প্রতিবাদে জুম ছাত্র জনতার ব্যানারে অবরোধ চলাকালে আইন শৃঙ্খলা বলা বলা। মানে হ্যাঁ ঠিক আছে, হয়েছে হালকা পাতা, তাতে কি হয়েছে, সেনাবাহিনীরা তো আমাদের ভাই, এরকম আর কি, বাঙালিরা তো আমাদের ভাই। এ দেখুন কিভাবে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, মানে এটা বিভৎস। মানে তাদের দোকানপাট দেখুন ছাড়খাড় করে দিয়েছে, মোটর বাইক পুড়ছে তো পুড়ছেই। জি রায়হান জুয়েল ভাই, আপনি যদি একটু কন্টিনিউ করতেন, আমি ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ওই যে মারমা কথা বললেন যে তাদের এক্সকিউজ হচ্ছে ধর্ষণ তো গোটা বাংলাদেশেই হয়। ধর্ষণ গোটা বাংলাদেশে হয়, কিন্তু ধর্ষণকে এরকম প্রাতিষ্ঠানিক রূপ কোথাও দেওয়া হয়নি। আর সেনাবাহিনী ওই ধর্ষণের পাহারাদার কোথাও হয়নি, ধর্ষকদের পাহারাদার। এই যে মেয়েটিকে আপনারা স্ক্রিনে দেখাচ্ছেন, উল্লামে সম্ভবত মারা গেছেন, সেটা নিয়ে কেউ বলছে বেঁচে আছেন, কেউ বলছে মারা গেছেন। বাট ইট ডাজন্ট ম্যাটার, সে বেঁচে আছে, বেঁচে থাকলেও কারো মানে অপরাধ লঘু হয়ে যাচ্ছে না, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সে যদি বেঁচে থাকে, এটা বাই চান্স মিরাকুলাসলি বেঁচে যাবে হয়তো, এটা তার জন্য তাকে যারা গুলি ছুড়েছে তাদের অপরাধ কোনোভাবে কমবে না সে যদি বেঁচেই থাকে। যারা মানে তাকে তো মিলিটারি গুলি করেছে আমরা দেখেছি, এবং আমি দেখেছি অনেকগুলো লাশ পড়ে আছে, এবং সেগুলো লাইভ থেকে, পুরোনো ভিডিও না, আমি বিভৎস দেখাতে পারছি না,
কাপড় মানে টি শার্ট তুলে দেখা যাচ্ছে বুলেটের বড় বড় ফুটো হয়ে আছে পিঠে। এরকম জঙ্গলে লাশ পড়ে আছে, আমি সেই বিভৎস দৃশ্যগুলো দেখাতে পারছি না। অনেক 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 শ্রেণীর মানুষ আমাদের দেখেন, যেমন অনেকের হার্ট দুর্বল। জি, আপনি একটু কন্টিনিউ করেন, আমি দুঃখিত আপনাকে থামানোর জন্য, কিন্তু আমি মাঝে মাঝে দেখাচ্ছি। জি, আর যারা দর্শক দেখছেন, বড় একটা সংখ্যার মানুষ আমাদের দেখছেন, কয়েক 5-7 হাজার মানুষ দেখছেন, আপনাদের অনুরোধ যে আপনারা এই লাইভটি শেয়ার করতে পারেন যেন আরো মানুষ দেখেন। আমাদের উদ্দেশ্য কারোর বিরুদ্ধে বিদ্বেষ নয়, আমাদের উদ্দেশ্য আমাদের সহনাগরিককে বাঁচিয়ে রাখা, তাদের অধিকার নিশ্চিত করা। জি, রায়হান জুয়েল ভাই, আপনি দেখতে পাচ্ছেন এখানে পোড়ানোর দৃশ্য। এই পুরানো দৃশ্যগুলো নিয়েও আমি জানি না, মেঘমাল্লার বসু একটা স্ট্যাটাস দিয়েছে, এই যেখানে রাজাকারের সে বাচ্চাদের, রায়হান ভাই, রাজাকারের বাচ্চাদের ইগনোর করেন। এরা টাকা খেয়ে, এরা যে টাকা খায় এবং কিভাবে খেয়েছে, কিভাবে দালালি করেছে, এই মেঘমোল্লার এদের কোনো চরিত্র আছে? ওরা বলেছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙা, ঘৃণার স্তম্ভ বানানো, এগুলো হচ্ছে যে ফেসিবাদের পতনের জন্য এটাগুলো দরকার। মানে একটা ছেলে যে নিজেকে বামপন্থী রাজনীতিবিদ দাবি করে, ছাত্র রাজনীতি করে, তাদের যদি এরকম ঘৃণা থাকে, এই ও তো শিবিরের আর একটা পার্ট বা বাম পার্ট। হ্যাঁ, তো এদের ইগনোর করেন এখন রাষ্ট্রীয় ওই সিরিয়াস সময় এদের ইগনোর। যে ওই তো, তা না হলে তো এইভাবে গুইমারা বাজার যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনি একটু আগে ভিডিও দেখালেন, এগুলো নাকি অনেক আগের ভিডিও, মানুষ এখন গুজব ছড়াচ্ছে, এই ধরনের একটা দাবি দেখলাম তার মধ্যে। বাইরে এই দেখেন, এই যে লার্মা, তিনি লাইভ করেছেন, ওয়াজ লাইভ 9 hours ago। দেখতে পাচ্ছেন এই যে সামথিং, আমি দুঃখিত এই নামটা আমি উচ্চারণ করতে পারছি না, আমার এটা লজ্জার, আমার সহনাগরিকের নাম উচ্চারণ করতে না। সুরস লার্মা ওয়াজ লাইভ, দেখেন 9 ঘন্টা আগে, এবং এটা যদি হয় আগের বানানো, তাহলে তার কিছু বলার নেই। তো এরকম এটা বইমারা। হ্যাঁ, রাজাকারের দোসর, মানে কি বলবো, এরা বিভিন্ন রকম অপপ্রচারে নেমে গেছে এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য। তো সহনাগরিক আপনি যেটা বলছেন, এটা কিন্তু এই বোধটা যদি থাকে আসলে বাঙালিদের মধ্যে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। কিন্তু আসলে এই সহনাগরিক এই বোধটাই মনে হয় বাঙালির মধ্যে আসে না, বিশেষ করে বাঙালি মুসলমানদের তো আসেই না। এবং তারা আমার মনে হয় না, এই যে সেটেলার বলে যে সমস্যাটা, এখানে যদি কোনো হিন্দু সম্প্রদায় হইতো, অন্য কোনো খ্রিস্টান সম্প্রদায় হইতো এবং একই সাথে বসবাস করার জন্য যাইতো পাশাপাশি পাহাড়ে, আমার মনে হয় খুব একটা ক্লাস লাগতো না। বাট এখানে যেহেতু মুসলিমরা যাচ্ছে, সেই কারণেই সমস্যাটা আরো প্রকার ধারণ করছে। সেই ব্যাপারে আমার মনে হয় মুফতি মাসুদ ভাই আরো ভালো বলতে পারবে যে কি কারণে আসলে এই সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করছে, যেটা যদি সেটা মুসলিম সম্প্রদায় না হইতো। রায়হান ভাই, এই দেখেন এখানে কিন্তু ওয়াজ লাইভ। হ্যাঁ, এই আমি যতগুলো দেখেছি ভিডিও সব লাইভ, এবং এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। আমি বিভৎস এই কারণে ভিডিওটা একটু সরিয়ে রাখছি, আপনারা বুঝতে পারছেন কি দেখাচ্ছি, কি দেখছেন। রায়হান ভাই, একটু এই বাঙালি মুসলমান, এই তৌহিদি চবর্গীয়, আমার এইসব দেখলে আমার মুখ দিয়ে গালি বের হয়। আমাকে আমার বড় ভাইরা বলছেন গালি টালি না দিতে। এখানে আপনারা দুইজন বড় ভাই আছেন, মাসুদ ভাই আছেন, আপনি আছেন, আমি গালি আর দিলাম না। এই মুসলিম চবর্গীয় জনতা, তৌহিদি জনতা যে বলা হয়, এরা চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে হিন্দুদেরও শান্তি দেয় না। মানে দেখেন, যাদের হিন্দুদের এটা বৌদ্ধদের জায়গা চন্দ্রনাথ পাহাড়, সেখানে যে ওরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার মসজিদ বানাবে ঘোষণা দেয় নাই। এই তো বাঙালি তৌহিদি চবর্গীয় জনতা, এরা তো এরাই, এটা তো আর নতুন কিছু না। মানে এতে কি বলবেন আলাদা করে? এরা তো সহাবস্থান করতে যায় না, এরা যায় অধিকার করতে, এরা যাবে অন্যদেরকে সরিয়ে দিতে, অধিগ্রহণ করতে। এদের তো সহাবস্থানের কোনো ইতিহাস নাই, সো এদেরকে তো কেউ ট্রাস্ট করবে না। এই হচ্ছে সমস্যা, ওদের সাথে মুসলিমরা কোনোভাবেই সহাবস্থান করতে পারবে না। সুতরাং তাদেরকে তাদের মতো থাকতে দিতে হবে। এখন রাষ্ট্র যা করছে, সেনাবাহিনী দিয়ে তাদেরকে অধিগ্রহণ করে এক ধরনের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দিয়ে তাদেরকে অধিকারে রাখার যে প্রচেষ্টা করে যাচ্ছে, সেই প্রচেষ্টা কিন্তু পাকিস্তানও করছিল বাংলাদেশকে অধিকারে রাখার। তো সেই একই কাজ কিন্তু এরা এখন পাহাড়ে করে যাচ্ছে, এবং এইভাবে চলে না। এই আধুনিক যুগে এসে এইভাবে চলতে পারে না। আমি বলি, তারা রাষ্ট্র হচ্ছে একটা ম্যানেজমেন্ট, একটা ম্যাস ম্যানেজমেন্ট, নাগরিকদের ম্যানেজমেন্ট করার একটা ব্যবস্থা। এখন সেই ম্যানেজমেন্টের উপরে যদি কোনো নাগরিক, একটা বিশাল গোষ্ঠীর আস্থাই না থাকে, তাহলে তাদেরকে জোর করে ধরে রাখা মানেই হচ্ছে অনর্থক অনেকগুলো হত্যাকাণ্ড করা, অনাচার অনাসৃষ্টি করা। আমার মনে হয় এই মুহূর্তেই
পাহাড়িদের সাথে বসা উচিত। তারা যদি বাংলাদেশের এই ম্যানেজমেন্টের প্রতি সন্তুষ্ট না হয়, তারা যদি মনে করে তাদেরকে অধিকার বঞ্চিত করা হচ্ছে, হুম, তাদেরকে সরাসরি কোনো রাগঢাক না রেখে সরাসরি স্বাধীনতা দিয়ে দেওয়া হোক। কোনো Right. মানে হয় না, একটা অত্যাচার অনাচার সহ্য করা যাবে না এই মানে অধিকার বজায় রাখার কারণে। আপনার বাংলাদেশের কেন এত ঠেকা পড়ছে এখানে অধিগ্রহণ করে রাখতেই হবে তাদেরকে? তারা যদি না চায়, তারা যদি বাংলাদেশের ম্যানেজমেন্টের উপর সন্তুষ্ট না হয় এবং বছরের পর বছর এভাবে চলতে থাকে, তাহলে কেন বাংলাদেশ তাদেরকে জোর করে অধিগ্রহণ করে রাখবে? তাদেরকে সন্তুষ্ট করতে হবে নাগরিক সুবিধা দিয়ে, আর্মি দিয়ে ঘেরে রেখে না। এই নাগরিক সুবিধা দিতে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বলেই সেখানে সেনাবাহিনীর প্রতি, বাঙালিদের প্রতি একরকম জনরোষ তৈরি হয়ে আছে। সেটা অনেক সময় অযাচিত ভাবে, আমি এটাও ধরে নিই যে হ্যাঁ, পাহাড়িরা অনেক সময় অযাচিত ভাবে এটা ব্যাকফায়ার করে অনেক কারণে, কিন্তু এই যে জনরোষটা তৈরি হয়ে আছে সেটা তো রিয়াল, সেটা একদিনে তৈরি হয়নি। এই অনাস্থাটা একদিনে তৈরি হয়নি। অনাস্থা থেকে আরো আমরা বেশি অনাস্থার দিকে আগিয়ে না যেয়ে বরং একটা আলোচনায় বসা এবং তাদেরকে, তারা যেভাবে চায় তাদের এলাকাটা তাদেরকে সেভাবেই ম্যানেজমেন্ট করতে দেওয়ার ব্যবস্থা করতে দেওয়া হোক। রায়হানজুল ভাই একটা চমৎকার কথা বলেছেন যে তারা যদি আমাদের বাংলাদেশের সীমান্ত মানচিত্রে থাকতে না চান, তাদের ইচ্ছা, তারা তাদের মতো করে থাকুক। আমি যদি তাদের অধিকার না দেই, আপনি বলছিলেন কিছু বিচ্ছিন্ন লোকজন আছে যারা শান্ত থাকতে চায় না, মারামারি করে। এখন তাদের আপনি প্রতিদিন, সে জন্মের পর থেকে দেখছে তার আপনি অধিকার নিয়ে যাচ্ছেন। তুমি বাঙালি চবর্গীয় মুসলমান, ফিলিস্তিন বোঝো, ইসরায়েলিকে সেটেলার বলতে পারো, তোমার বাংলাদেশ তুমি চোখে দেখো না। এই যে ফটো গফুর শহীদুল, ওই আরেক গফুর ফরাদ মজার টজার, এই বদমাশগুলোকে দেখেন, তারা গাজা নিয়ে গান গায়, অথচ ডিপ স্টেটের হয়ে কাজ করে। এই জর্জ সরোস, এই অ্যালেক্স সরোস, এরা কারা? এরা তো ইহুদি, এদের দালাল। এরা এসে গাজা গাজা করে, এই মাফলার গায়ে দেয় আর বলে যে ওইখানে এটা চাই ওটা চাই। বাংলাদেশ নিয়ে তারা ভাবে না, বাংলাদেশের এই নির্যাতন নিপীড়ন সেনাবাহিনী কর্তৃক এগুলোকে বৈধতা দেয়। এখন আপনি বলেন যদি পাহাড়ি আদিবাসীদের মধ্যে কেউ চাকমা মারমা কেউ যদি বিদ্রোহী হবেন না কেন? আজকে সংবাদপত্রগুলোর আপনি শিরোনাম দেখেছেন? আমি একটু দেখাচ্ছি। বলা হচ্ছে 3 জন নিহতের খবর। আমি একটু দেখাচ্ছি। আপনি এই যে তাদের স্বাধীনতার কথা বলেছেন, এটার সাথে আমিও একমত। তারা যদি মনে করেছে তারা বাংলাদেশের সাথে থাকবে না, খুবই ভালো। আমি বাঙালি হিসেবে লজ্জিত, তার ভাই মাপ চাই তোমাদের কাছে, যা নির্যাতন করেছি ক্ষমা চাই, তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে থাকো, আমার কোনো ইয়ে নাই। এবং এই জন্য এই স্বাধীনতার জন্য যা কিছু করতে হবে, যতটুকু হেল্প লাগে, যদি লাগে সমর্থন আদায় করতে হয়, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব। এটা আমার একদম খোলাখুলি কথা। অনেক দেখলাম। আর এটা এক্স্যাক্টলি, শুধুমাত্র একটা গণভোটেই কিন্তু এটা সম্ভব, কোনো রক্তক্ষয় ছাড়াই এটা সম্ভব। এবং আমরা চাইবো এক সভ্য মানুষ হিসেবে কোনো রকম রক্তক্ষরণ ছাড়া একটা গণভোটের আয়োজন করা হোক। তারা থাকতে চায় নাকি চায় না, যদি না চায় খুব সসম্মানে তাদেরকে তাদের মতো থাকার অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আর এই যে বললেন বাংলাদেশ সেনাবাহিনীর কথা, আরো একটা কথা দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কিন্তু ওই পাকিস্তানি সেনাবাহিনী ওই ৭১ সালের আগে যা ছিল খুব বেশি পার্থক্য নাই। কিন্তু আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন বাংলাদেশ সেনাবাহিনী ওই শান্তি মিশনে আফ্রিকার কিছু দরিদ্র অঞ্চলে যায় এবং খেয়াল করে দেখবেন সেখানে যাওয়ার পর তারা ওই দরিদ্র অঞ্চলের মানুষগুলোর দারিদ্রতাকে কাজে লাগিয়ে তাদেরকে বাংলা শিখায়, তাদের উপর বাংলা চাপিয়ে দেওয়া হয়েছে। এবং এটা নিয়ে খুব সোশ্যাল মিডিয়ায় দেখবেন, আরে আফ্রিকার ছোট্ট একটা দরিদ্র অঞ্চলের মানুষ, তারা কি সুন্দর বাংলা বলছে। তাদেরকে বাংলা চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের কি ঠেকা পড়ছে বাংলা শিখার? তাদের উপরে বাংলা চাপিয়ে দেওয়া হয়। সো এরকম মানে এই দখলদারি মনোভাব বাংলাদেশ আর্মির মধ্যেও আছে, শুধু তারা সুযোগ পায় না বলে। সুযোগ পেলে তারা ঠিক ওই পাকিস্তানি আর্মির মতোই আচরণ করবে। এক্স্যাক্টলি। দেখেন এখানে বলছে দুষ্কৃতীদের হামলায় 3 জন নিহত, 11 সেনা আহত। এই দুষ্কৃতিকারী কারা? এখানে দুষ্কৃতিকারী বলছে। প্রথম আলো একটু লজ্জা শরম রাখছে। এর আগে ওই যে খাগড়াছড়িতে 3 ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, এরকম বিভিন্ন নাম দিয়ে তাদের হত্যা করে। বং জনগোষ্ঠীকে দেখতে পেয়েছেন যে তাদের নিশ্চিহ্ন করে ফেলেছে। খাগড়াছড়িতে গুলিতে 3 জনের মৃত্যু। এখানে গুলিতে বলা হয়েছে গুলিটা করেছে কি দুষ্কৃতিকারী, তার মানে মিলিটারিকে দুষ্কৃতিকারী বলছে, কিন্তু ভাসুরের নাম মুখে নিচ্ছে না। ভাসুরের নাম মুখে না নিলে কি এটা সমাধান হবে? দুষ্কৃতিকারী কারা আমরা তো জানি, পাহাড়ে দুষ্কৃতি কারা করে। এই স্যাটেলাইট সন্ত্রাসী,
এবং এই দেখেন অশান্ত খাগড়াছড়ি নিহত 3, সেনা পুলিশ বেশ কয়েকজন আহত বলা হচ্ছে। এখানে এই VDNews24.com থেকে শুরু করে সব জায়গায় দেখবেন যে দুষ্কৃতিকারী বলা হচ্ছে। কেন? তাদের নাম, সেনাবাহিনীর নাম নিলে অসুবিধা কোথায়? তাদের উপরে বাংলা চাপিয়ে দেওয়া, তাদের উপরে রাষ্ট্রীয় কর্তৃক নির্যাতন চাপিয়ে দেওয়া, এবং এরপর যদি তারা প্রতিবাদ করে তাদেরকে আপনি বলবেন সন্ত্রাসী, এটা কোনো কথা? এটাই চলছে এভাবেই, এবং আইওয়াশ করা হচ্ছে। এবং এই যে 7 দিন ধরে এটা 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 আপনি অবাক হবেন যে এই 7 দিন ধরে প্রতিবাদ চলছে, আজ পর্যন্ত মেইন স্ট্রিম নিউজে এই নিউজগুলো আসেনি। এগুলো সবই আমরা জানতে পারতেছি ফেসবুকের মাধ্যমে, এই যে লাইভের মাধ্যমে। এগুলো মেইন স্ট্রিম নিউজে এখনো নাই। না, এবং 7 দিন ধরে প্রতিবাদ হবে না কেন? মিলিটারিকে জিজ্ঞেস করে যে আপনাদের এখানে কাজকে, আপনারা থাকতেছেন, আপনাদের মদদে ধর্ষণ হচ্ছে, ওরা বলছে এটা স্বাভাবিক। এইসব কথাবার্তা যদি মিলিটারি বলে, আপনি মিলিটারির অফিসিয়াল কারো দেখছেন এর জন্য দুঃখ প্রকাশ করতে? এই কারোর তো সেই মিলিটারি যারা গোপালগঞ্জে গিয়ে গণহত্যা চালিয়েছিল। এই মিলিটারি তো সেই মিলিটারি যারা এপিসিতে করে এই জুলাই সন্ত্রাসীদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছে ওইখান থেকে, গণধোলাইয়ের হাত থেকে। এই এই এনসিপির চকিদারে পরিণত হয়েছে এই 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 কাওয়ার্ড মিলিটারি। পাকিস্তানের হয়ে কাজ করছে, ইউনুসের চকিদারি হয়েছে। এই মিলিটারি সেই মিলিটারি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এই মিলিটারি সেই মিলিটারি যারা জিয়াউর রহমানকে হত্যা করেছে। এই মিলিটারি সেই মিলিটারি যে শেখ হাসিনার খেয়ে এত সুযোগ সুবিধা নিয়ে তার সাথে গাদ্দারি করেছে। এই এই ওয়াকার গাদ্দার, যাকে কিনা বিশ্বাস করে শেখ হাসিনা তার আত্মীয় ভেবে তাকে ওই চেয়ারে বসিয়েছিল। এরা তো গাদ্দার, এরা নিজের মাকে কারোর বিছানায় ধর্ষণ করতে দিয়ে দেবে। এরা তো সেই মিলিটারি। এদের মধ্যে তো সেই পাকিস্তানের আছে যারা আলবদর আল শামস, যারা পাকিস্তানিদের কাছে আমাদের মা বোনদের তাদের বিছানায় দিয়ে এসেছিল, তাদের ক্যাম্পে দিয়ে এসেছিল। মিলিটারি সম্পর্কে নতুন করে কি বলবো? এদের 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 সৃষ্টি তো গাদ্দারের হাত থেকে। পাকিস্তানের হাতে তো বাংলাদেশের মিলিটারির সৃষ্টি। তারা আবার ভালো হবে কি করে? দেশ স্বাধীন হয়েছে, ওদের মানসিকতা তো স্বাধীন হয়নি। জি আসাদ ভাই, আমি খুব বেশি সময় নেব না। আপনি আমাকে আধা ঘন্টা বলেছেন, আধা ঘন্টা প্রায় শেষ হতে চলেছে, কারণ মাসুদ ভাই আছেন সাথে। অন্য লাইভ ছিল আপনাদের একটি, সেখানে আমি ঢুকে পড়েছি। আশা করি দর্শকরা আমাকে স্বাভাবিকভাবে নিবে। আপনাদের লাইভ কার্যক্রমে আপনারা চলে যেতে পারেন আসাদ ভাই। জি, আপনি থাকেন। আপনি যে আমার ঘুষ দিয়ে ঢুকছেন, সেই ঘুষের টাকাটা হালাল হোক। তো প্রিয় দর্শক, রায়হান জুয়েল ভাই জোর করে ঢুকে গেছেন, তো ওনাকে রাখলাম স্ক্রিনে। উনি অনেক কিছুই আমাদের সমৃদ্ধ করলেন। আর দুঃখিত একটু, রায়হান জুয়েল ভাইয়ের সাথে সবসময় আমি মজা করি, আজকে একটা সিরিয়াস সময় আমার মুখ থেকে মজা বের হয়ে আসে। মানে এগুলো মানে কোনোভাবেই প্রসঙ্গের সাথে সাংঘর্ষিক নয়। আমরা মুফতি মাসুদ ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে পাহাড়ি আদিবাসীদের প্রতি যে ঘৃণা বিদ্বেষ, এর পেছনে যে এই যে ইসলামিক সন্ত্রাসীদের যে একটা ভূমিকা আপনি দেখেন, তাদের যে কিছু হইলেই যে পাহাড়ি কি মাংস কখনো, হাড্ডি কখনো গোস্ত হয় না, পাহাড়িরা কখনো দোস্ত হয় না, এরা মালাউন, এদের নাক বোচা, এদের গা থেকে গন্ধ হয়, এদেরকে মুসলমান বানাও, এই যে চেষ্টা। আবার এই হারুন ইজহারদের গ্যাং, যেগুলো জঙ্গিরা, তারা যে চন্দ্রনাথ পাহাড়ে বা বিভিন্ন জায়গায় যে মসজিদ বানায়, তাদেরকে ধর্মান্তরিত করে। আপনি এই বিষয়টি যদি আমাদেরকে একটু বলতেন, এই ধান্দাটা কোথায়? মানে তাদেরকে তাদের ধর্মে থাকতে দিলে অসুবিধা কি, বা তাদেরকে তাদের নাগরিক মর্যাদা দিলেও অসুবিধাটা কোথায়? এখানে ইসলাম কোথায় বাধা দেয়, আর রাষ্ট্রই বা কেন ওই চেতনায় এখনো বজায় মানে নিজেকে ধরে রাখছে? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? অনেক নয়েজ আসছে আপনার ওখান থেকে, কিছু একটা প্রচন্ড শব্দ, আমি জানি না কেন। দাঁড়ান, আমি তাহলে এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন খুব পরিষ্কার। আমার মনে হচ্ছিল আপনি কি কোনো আচ্ছা যাই হোক, কলকারখানার মধ্যে ছিল, কলকারখানা, টারবাইনের। আমার এখানে ফ্যান চলছিল, তো গরম খুব বেশি না থাকার কারণে ফ্যানটা বন্ধ করে দিলাম। আজকে গরমটা একটু কম তুলনামূলক। তো যাই হোক, আমি জাতির ঠিকঠাক শোনার স্বার্থে আর কি ফ্যানের বাতাসকে স্যাক্রিফাইস করলাম। যে প্রশ্নটা আমাকে করেছেন যে এর পেছনে দায়ী কি, বা ইসলাম কি এর পেছনে দায়ী কি না, ইসলামী বিশ্বাস, সেটা যদি আমি বলতে যাই তাহলে অনেকগুলো বিষয়ে বলতে চাই। যেমন ধরুন, এই যে এস আলম মানে শহীদুল আলম, আমি অবশ্য ওনাকে বলি SH আলম মানে শহীদুল হামাস আলম, এই জঙ্গিটা বাংলাদেশের বিষয়ে কোনো রকম কোনো না করে নাটক করতে যাচ্ছে, মানে গাজার ফ্লোটিলায় যোগ দিচ্ছে, অথচ তার নিজের দেশের সংখ্যালঘুদের উপরে যে হত্যাযজ্ঞ চলছে এই বিষয় নিয়ে জঙ্গিটা নিশ্চুপ। এই জন্যই আমি মানে হুজুরদের চেয়ে মডারেট এই সমস্ত জঙ্গিদেরকে বেশি ভয়ঙ্কর মনে করি। আপনি যার কথা বলছেন সেই চবর্গীয় লোকটারে আমি একটু তো পরিচয় করাই দেই, নাহলে দর্শকটা অনেকে বুঝবেন না। এই সেই চবর্গীয় লোকটা যার কথা মাসুদ ভাই বলছেন।
জি, বাংলাদেশ পুরো ছাই হয়ে যাচ্ছে, সে যাচ্ছে গাজায়। এবং এই দেখেন মাসুদ ভাই, দেখেন মিলিটারি কেরোসিন, এই যে গ্যালন দেখতে পাচ্ছেন, বিভিন্ন জার নিয়ে দাহ্য পদার্থ, তারা পাহাড়ি আদিবাসীদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এবার দেখুন, আমি একটু ইসলামের দিকে যাব, তার আগে আমি আর একটা জিনিস বলবো। এই যে বাংলাদেশের যে ঘটনা, বাংলাদেশের যে জনতা, এই জনতাকে বহুদিন আগে একজন বাংলাদেশের একজন ইউটিউবার আছে, যিনি পস্তে পস্তে একেবারে পচনের শেষ প্রান্তে চলে গেছেন, বনিয়ামিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বমিয়ামিন বলছেন না, নামটা ভালো হয়েছে। বনি হ্যাঁ, এই ব্যক্তি এক সময় বাংলাদেশের মুসলমানদেরকে চৌধু জনতা বলতেন, চৌধু জনতা। উনি যখন ইয়েকে আরজ আলী মাতুব্বরকে বাংলাদেশের সক্রেটিস বলেছিলেন, তখন তৌহিদি জনতা তাকে যথেচ্ছা যায় গালাগালি, কাফের টাফের বলা বলি, তখন উনি কিছুদিন রাগ করে চৌধু জনতা বললেন। এরপরে মিজানুর রহমান আজহারের সাথে তার ফোনার লাভে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং বা কোনো একটা কিছু একটা হলো। এরপর থেকে আমাকে উনি বাস্তব জীবনে আমার কলকাতায় ওনার সাথে দেখা হয়েছিল, উনি মিজানুরের ওই কথা শুনিয়েছেন আমাকে, কি উনি রেকর্ড করে রেখেছেন। এবং মিজানুর রহমান আজহারি তাকে পায়ে হাত ধরেছে যে ভাই আপনি একজন মুসলমান, আপনি এগুলো করেন না, আপনার অনেক জনপ্রিয়, এই হবে সেই হবে। এবং বনিয়ামিন আমাকে বলেছেন তিনি মুসলমান তো ননই, উনি সরাসরি ইসরায়েলের হয়ে কাজ করেন, এটি তিনি আমাকে বলেছেন। এবং এটা উনি অনেকেই বলেছেন, এটা এমন না যে গোপন কোনো কথা আমি ফাঁস করে দিচ্ছি। আমি জানি না, উনি বলছিলেন যে আমি যে বিভিন্ন দেশে ঘুরি, আমার টাকা আসে কোথা থেকে। হ্যাঁ, তো এখন ওনার ধান্দা কি আমি জানি না, তাও আপনি যেহেতু তুললেন আমি বললাম আর কি। আচ্ছা, যাই হোক, আপনি এটা ভালো কথা বলেছেন, এটা আমরা জানতাম না, আজকে আপনার মাধ্যমে দর্শকেরাও জানলো। তো এই বনিয়ামিল এক সময় বলছিলেন যে চৌধু জনতা, তো সত্যি মুসলিম জনতাকে চৌধু জনতা উনি সঠিক নাম দিয়েছিলেন এই দেশের জনতাকে। এবার আমি একটা জিনিস আজকে আপনাদের কাছে জানতে চাই যে এই যে আর্মি যখন 5ই আগস্টে আপনার নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, তখন সেই আর্মি কি বলেছিল? আমরা গুলি চালাবো না, আমরা এদেরকে প্রতিরোধ করব না, কারণ কি তারা আমাদের ভাই, তারা আমাদেরই নিজেদের লোক। আচ্ছা, তাহলে এই আর্মির বাংলাদেশের মানুষের প্রতি এত দরদ, খাগড়াছড়ির মানুষ কি বাংলাদেশি না? তাদের ক্ষেত্রে তো তারা আর্মি কেন বললো না যে আমরা গুলি চালাবো না? কেন ইউনূসের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশকে তারা অমান্য করলো না? তারা কেন বললো না আমরা গুলি চালাবো না? এইখানেই হচ্ছে কারণ। এর কারণটা হচ্ছে ইসলামের প্রতি অগাধ বিশ্বাস। আমরা খুব ভালো করেই জানি যে বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠী যারা, তারা মুসলিম না, মানে তাদের মধ্যে অল্প কিছু মানুষ কনভার্ট হয়েছে, যে কোনো কারণে হোক, লোভে পড়ে হোক, ভয়ে হোক, কিন্তু তারা ইউজুয়ালি তারা মুসলিম না। তারা অনেকে বৌদ্ধ আছে, কেউ খ্রিস্টান, আর অনেকে আছে অন্য কোনো ধর্ম পালন করেন, হিন্দু আছে, বা বিভিন্ন স্থানীয় ধর্ম পালন করেন। এই মানুষদের উপর গুলি চালাতে তাদের বাধবে না, কারণ হচ্ছে এর কারণ। মাসুদ ভাই, আমরা একটু গুলিতে, আমি দুঃখিত, আমরা আবার একটু গুলিতে আসছি। আমাকে এখানে কমেন্ট করছেন একজন যে আমি বাটপার, মানে আমি এই বনিয়ামিকে নিয়ে মিথ্যাচার করছি। তো আমি কি একটু তাহলে দেখাই, মানে মিথ্যাচার এইটা বলছে যাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তাও যেহেতু অনেকের যে আমি হয়তো মিথ্যা বলছি, বনিয়ামিনের সাথে আমার দেখা হয় না। আসলে তার সাথে দেখা হওয়া না হওয়া এটা খারাপ ভালো ব্যাপারটা বলছি না, বলছি আমি যেটা জানি আমি তাই বললাম। এবং আমরা খালে বিলে অনেক জায়গায় গিয়ে অনেক শুটটুট করেছি একসাথে। এই যে দেখছেন আমাদের সেই বনিয়ামিন, আরও ক্লিয়ার হবে, দাঁড়ান আমি একটা জিনিস দেখাই। এক সেকেন্ড, আমাকে একটু সময় দেবেন, আমি একটা ভিডিও তাহলে দেখাই যেখানে তিনি ওই কথাটি ভিডিওতে বলেননি। হাওড়ার একটা জায়গায় আমরা একটা শ্যুট করছিলাম কোনো একটা বিষয়ে, তো সেখানে, আচ্ছা আমি দেখাই ওই ভিডিওটা। জি মাসুদ, আমি ওই গুলিতে যাব, আমি দুঃখিত মাঝখানে একটু থামানোর জন্য। সাথে আপনাকে একটা বর্তমানে যে আরেক লোক স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই যে জোকার, ওর কিছু এই বিষয়ে একটা প্রতিবেদন দেখিয়ে ফেলি, তাহলে আপনার সুবিধা হবে বিষয়টা একটু করতে। তারপরে বনিয়ামিনের সাথে আমার হলো, আপনি বললেন যে পাহাড়ের আলোচনা হয়েছে। পাহাড়ে গতকালকে যেমন একটা ঘটনা ঘটছে, আপনারা দেখছেন, আপনাদের মিডিয়ার একটু আমি পড়ি শুনে। এখানে লেখছে যে খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে তুলকামান কাণ্ড চলছে। এই ঘটনার দায় কোনো তদন্ত ছাড়াই বাংলাদেশের উপর চাপানো হচ্ছে। আন্দোলনের নামে 3 দিন ধরে চলছে তাণ্ডব। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যানবাহনের হামলায় পাশাপাশি দেদারে কাটা হচ্ছে গাছ, সড়ক অবরোধ করে স্থবির করে দেওয়া হয়েছে জনজীবন, হেনস্থা করা হচ্ছে পর্যটকদের।
এতে ধর্ষণের অভিযোগ ও বিষয়টি ঘিরে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এটা আপনারা জানেন, এটা আমি আপনাদের মিডিয়ার খবর। আপনার কাছে কি তথ্য আছে? আমার থেকে তো আপনাদের আমার থেকে কাছে যেই তথ্য আছে, আপনার কাছে যে তথ্যটা পাইছে ওইটি আমার তথ্য না 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 বর্তমান পরিস্থিতি। আজকে এটা নিয়ে আমাদের যেখানে উপদেষ্টা আছেন, চিন্তা করেন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য যে আপনাদের কাছে যে তথ্য আছে আমাদের কাছে এই তথ্য, আবার তাদেরকে বলে দিচ্ছে খবরদার মিলিটারির বিরুদ্ধে যে এমন কিছু বলা যাবে না। এবং এই আপনি যে গুলির কথা বলছিলেন এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা আরেকবার দেখা উচিত, কি বলেন আঞ্জল ভাই? আমি করে দিচ্ছি। পাহাড়ের বিষয়ে কি আলোচনা হলো? জি, আপনি বললেন যে পাহাড়ের যে আলোচনা হয়েছে, জি, বলেন। তাতে দা ওদের তো আতে ওটা তো আমার কাছে আছে। পাহাড়ের বিষয়ে কি আলোচনা হলো? আপনি বললেন যে পাহাড়ের যে আলোচনা হয়েছে, পাহাড়ে গতকালকে যেমন একটা ঘটনা ঘটছে, আপনারা দেখছেন, আপনাদের মিডিয়ার একটু আমি পড়ি শুনে। এখানে লেখছে যে খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে তুলকামান কাণ্ড চলছে। এই ঘটনার দায় কোনো তদন্ত ছাড়াই বাংলাদেশের উপর চাপানো হচ্ছে। আন্দোলনের নামে 3 দিন ধরে চলছে তাণ্ডব। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যানবাহনের হামলায় পাশাপাশি দেদারে কাটা হচ্ছে গাছ, সড়ক অবরোধ করে স্থবির করে দেওয়া হয়েছে জনজীবন, হেনস্থা করা হচ্ছে পর্যটকদের। এতে ধর্ষণের অভিযোগ ও বিষয়টি ঘিরে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। শেখ হাসিনা এই একই ধরনের কথা বলেছিলেন না? বাংলাদেশের সকল আন্দোলন নির্যাতনকারীরা এই একই কথা বলে। এখন শেখ হাসিনার নির্যাতন নিয়ে বিতর্ক আছে, সেখানে যেহেতু একটা গোষ্ঠীর চক্রান্ত আমরা দেখতে পাই, কিন্তু এদের নির্যাতন নিয়ে কিন্তু কোনো 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 কিন্তু বা কেন নেই, এটা স্পষ্ট। আমরা শেষ করে ফেলি ওর বক্তব্য। এটা আমি আপনাদের মিডিয়ার খবর। আপনার কাছে কি তথ্য আছে? আমার থেকে তো আপনাদের আমার থেকে কাছে যেই তথ্য আছে, আপনার কাছে যে তথ্যটা পাইছে ওইটি আমার তথ্য। যে মাসুদ ভাই, আপনার কাছে এই গুলির বিষয়টাতে ফিরি। তাছাড়া আমি বনিয়ামিনের ব্যাপারটা একটু ক্লোজ করে দিই। বনিয়ামিনের সাথে স্টিল আমার ভালো সম্পর্ক, মাঝে মাঝেই যোগাযোগ হয়, এবং তিনি কোন ধান্দায় কি বলছেন আমি জানি না। তবে আমি ওনাকে নিয়ে কোনো ভিডিও বা কোনো বক্তব্য দেই নাই, কারণ আমি ওনার ধান্দা বুঝতে পারছি না। এবং যারা এখানে আমাকে গালাগালি করছিলেন যে আমি চাপা মারছি, দেখুন এই ভিডিওটি। আচ্ছা আচ্ছা, ওর একটা পহেলা দিন, বাচ্চা ছেলে। তো আমি এই চাটা অর্ডার দিলাম, খাচ্ছি, আসাদের সাথে আজকের এই বর্ষার দিনটা কাটাচ্ছি। ছেলেটা নতুন এসছে বিহার থেকে। আমার মনে হয় এরকম আচরণ আমার করা ঠিক হয়নি। বহুত প্যারা বাচ্চা হ্যাঁ, বহুত প্যারা। আমি এতক্ষণ আচ্ছা, কলকাতায় আমরা একসাথে অনেকগুলো প্রজেক্টে কাজ করেছিলাম, এবং তার সাথে আমার অনেক, এখন আমি খুঁজে মানে দেখলেন তো এই যে গালাগালি করেন, আমি একটা লোককে নিয়ে কেন চাপাবাজি করতে যাব? তিনি আমাকে যা কিছু বলেছেন, এবং আমি পাবলিক প্ল্যাটফর্মে আমি যে বললাম, কেন বললাম, কারণ উনি এই কথাগুলো অনেকেই বলেছেন এবং এগুলো ওপেন সিক্রেট। এবং কারণ ওনার কি ধান্দা আমি জানি না। মাসুদ ভাই, আমি দুঃখিত, আপনি আবার ওই গুলি থেকে যদি শুরু করে বনিয়ামিন পর্যন্ত যদি যেতে চান আর কি, আমি জানি না তিনি কি চাইছেন। দেখুন, এক সময় আপনারা জানেন আমি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ছিলাম, কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি নিয়ন্ত্রিত মাসুদ ভাই, আপনার সাউন্ড নিয়ে দর্শকরা অনেকে অবজেকশন দিচ্ছে। আমি নিজেও কমেন্টগুলো দেখতে পাচ্ছি। একটু জাতির সাথে আবার ফ্যানটা বন্ধ করে দেন। আচ্ছা আচ্ছা, জি, ওকে, জাতির সাথে আবার ফ্যান বন্ধ করলাম, থ্যাংক ইউ। আর আপনার অডিওটা একটু কম। আপনি যদি এই ল্যাপটপের সেটিংসে ঢুকে দেখবেন সাউন্ড নামের একটা অপশন আছে ল্যাপটপের সেটিংস ঠিক নিচে। এই সেটিংসে ঢোকার পরে দেখবেন একটা যে জায়গা লেখা আছে সাউন্ডের জায়গায় লেখা, ঢুকে তারপরে দেখবেন ইনপুটের ওই ভলিউমটা যদি একটু বাড়িয়ে নিতেন মাসুদ ভাই। হ্যাঁ, সাউন্ড আমি পেয়েছি। তারপরে দেখুন আউটপুট এবং ইনপুট লেখা আছে, ওই ইনপুটে ক্লিক করবেন। হ্যাঁ, ঠিক ঠিক। একটু ইনপুট বাড়ান। অনেক কম ছিল, অনেক হ্যাঁ, কম এখন ছিল। ঠিক আছে। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তো ওই যে আমি ঢাকা ক্যান্টনমেন্টে ছিলাম, আমি একটা জিনিস খেয়াল করেছি যে আর্মিদের মধ্যে ইসলামিক ভাবধারা, বা আর্মি না, শুধু এয়ারফোর্সের মধ্যে এবং আর্মির মধ্যে, নেভির মধ্যেও ইসলামিক ভাবধারা অত্যন্ত প্রখর। এর কারণ কয়েকটা। প্রথমত, তারা আর্মির যারা সদস্য আছে, ইসলাম যেহেতু একটা যুদ্ধের ধর্ম, এবং মোহাম্মদ নিজেও বলেছিলেন, যেটা আমি হাদিসে তো পড়েছি, কিন্তু মাহমুদুল হাসান গুনবি ওয়াজের মধ্যে প্রকাশ্যেই বলেছিলেন যে আনা নাবিয়ুল মালহামাহ, যে আমি যুদ্ধের নবী। তো সুতরাং যেহেতু আর্মির কাজ কি, আর্মি তো যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে,
যে কারণে যুদ্ধের আয়াতগুলো, যুদ্ধের হাদিসগুলো কিন্তু আর্মি, ঢাকা ক্যান্টনমেন্টে আমি দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু ওয়ালে বা বিভিন্ন জায়গায় লেখা থাকে। যেমন আমি এক জায়গায় দেখেছি যে আব্দুল্লাহম মাস্তাতাতুম মিন কুওয়াতি, এই আয়াতটার তর্জমা লেখা আছে একটা ওয়ালে। ওটা ঢাকা ক্যান্টনমেন্টের যে গ্যারিসন আছে, গ্যারিসন মসজিদের কাছে একটা ওয়ালে লেখা দেখেছিলাম, মেবি সেটা এখনো আছে। এর বিরুদ্ধে যুদ্ধের জন্য সব যত রকম প্রস্তুতি আছে সেই প্রস্তুতি গ্রহণ করো। তো এই ধরনের আয়াত লেখা থাকে। এবং ক্যান্টনমেন্টের মধ্যে প্রচুর মসজিদ ছিল, সেটা মানে আগে মসজিদগুলো একটু বেহাল দশা ছিল। শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে মসজিদগুলোকে খুব সুন্দর করেছেন, রাস্তাঘাট সুন্দর করেছেন, ক্যান্টনমেন্টকে খুব সুন্দর করে সাজিয়েছেন। মেবি এটা এই জন্য যে তিনি চেয়েছিলেন যে আর্মি যেন তার বিরুদ্ধে রিভোল্ট না করে, কিন্তু সেটা আনফর্চুনেটলি বা হোক বা যাই হোক সেটা হয়নি। আর্মি তার বিরুদ্ধে রিভোল্ট করেছে। এখন ঘটনা হচ্ছে, যে আর্মি বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নিতে নারাজ হলো, বাংলাদেশের জামাত শিবির রাজাকারদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে নারাজি প্রকাশ করলো, সেই আর্মি কেন একই আর্মি কেন বাংলাদেশেরই আরেক দল বাংলাদেশের নাগরিক পার্বত্য চট্টগ্রামে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে ফায়ার করছে? এবং এটা এমন না যে এটা নতুন আজকে করছে, এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এখনো পর্যন্ত ওই একই জিনিস চলছে, একই কাজ তারা করে চলেছে। তো এর পেছনে যে ইন্ধনদাতা যে জিনিসটা আছে, সেটা হচ্ছে ইসলামের প্রতি অগাধ বিশ্বাস। কারণ ইসলাম মুসলমানের রক্ত আর অমুসলিমের রক্তের মধ্যে পার্থক্য করে। ইসলামের যিনি নবী প্রতিষ্ঠাতা মুহাম্মদ, তিনি বলেছিলেন যে মুসলমানের রক্ত আর অমুসলিমের রক্ত সমান নয়। যে কারণে তিনি বলেছিলেন যে লা ইউকতালু মুসলিমুন বিকাফিরিন, অর্থাৎ কোনো কাফেরকে হত্যা করার কারণে কোনো মুসলমানের মৃত্যুদণ্ড দেয়া যাবে না। কাফেরকে হত্যা করার কারণে মুসলমানের মৃত্যুদণ্ড দেয়া যাবে না। কিন্তু যদি উল্টাটা বলি যে মুসলমানকে হত্যা করার কারণে কাফেরের মৃত্যুদণ্ড দেয়া যাবে কিনা, সেক্ষেত্রে ইসলামের নির্দেশ হচ্ছে যে লাজিম, ফরজ, মানে এটা দিতেই হবে। তো মুসলমানের সম্মান, মুসলমানের রক্ত, যেমন মোহাম্মদ বিদায় হজের দিন বলেছিলেন যে মুসলমানের সম্মান, মুসলমানের রক্ত, এই শহর মানে এই পবিত্র শহর, এই পবিত্র শহরের মতোই হচ্ছে সম্মানিত হচ্ছে মুসলমানের রক্ত। ঠিক আছে? তো যেহেতু এবার দেখুন ঘটনার সূত্রপাত কি, যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে ভার আছে, তাকে দেখলে অবশ্য কমেডিয়ানদের আমি সম্মান করি, ভালোবাসিও। তাকে দেখলে কমেডিয়ানও মনে হয় না, মনে হয় যেন পাড়ার বস্তির মোহাম্মদপুরের সন্ত্রাসী। মোহাম্মদপুরের যে সমস্ত কিশোর গ্যাংয়ের পোলা বানাচ্ছে না, মনে হয় যেন কিশোর গ্যাংয়ের একটা পোলা, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে এবং সে হচ্ছে অন্য কারো নির্দেশে কাজ করছে, জাস্ট রিমোট কন্ট্রোলের মতো তাকে কন্ট্রোল করছে সামওয়ান এলস। এই ব্যক্তি যে কথাগুলো বলছে, এটা তো মনে হয় এখন এই যে দেখুন, একটা পাহাড়ি একটা নারীকে রেপ করা হয়েছে। রেপ করেছে কারা? সেখানকার সেটেলার মুসলমানরা। এই সেটেলার মুসলমানরা যে রেপ করলো, এর বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে মাসুদ ভাই সম্ভবত এই ধর্ষণটা কোন সেটেলার হিন্দু বোধহয় করেছেন, মুসলমান ভাই হোয়াটএভার, আমি শিওর না। আচ্ছা, সে আমিও তাহলে জানি না, হতে পারে, কিন্তু সেটেলার করেছে এটুকু নিশ্চিত। তো সেটেলার করার পরে এখন এইটাকে পুঁজি করে সেখানে ওই রেপের বিচার করবে। তারা রেপের বিচার না করে তারা আন্দোলনকারীদের উপরে আক্রমণ চালিয়েছে বাংলাদেশ আর্মি, এবং সম্পূর্ণ ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে আক্রমণ চালিয়েছে। আমি এখানে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্করতম, নিকৃষ্টতম রাজাকার, বর্তমান জীবিত রাজাকার ইলিয়াস হোসেনকে দেখেছি। সে বলেছে ওদের সাথে কিসের আলোচনা, ওরা আবার নিজেদের আদিবাসী দাবি করে কেন? ইলিয়াসের কিছু উস্কানিমূলক পোস্ট আমি দেখছি, এবং আমার ধারণা যে ইলিয়াস এবং পিনাকি হচ্ছে, ধারণা না, এটাই সবাই জানে যে এই সরকারকে পরিচালনা করছে ইলিয়াস এবং পিনাকি। এই সরকারকে পরিচালনা করছে ইলিয়াস এবং পিনাকি। এবং ইলিয়াস এবং পিনাকি পরিচালনা করছে কিভাবে? একটা ছবি এঁকেছিলেন অপুজ কার্টুন নামে একজন বিখ্যাত কার্টুনিস্ট আছেন। ছবিটা এরকম ছিল, খুব ভাইরাল ছবি ছিল, যে মোল্লার সাথে একজন বাংলাদেশের মন্ত্রী বসে আছেন। তা এখন টেবিলের নিচ দিয়ে চুক্তি হচ্ছে। তা মোল্লায় কি করেছে, মন্ত্রীর বিচি দুটো, সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য, মন্ত্রীর বিচি দুটো মোল্লায় ধরে রেখেছে এমনভাবে। এখন মন্ত্রী ধরেন, এটা এমন একটা জিনিস, ওই দুটো পুরুষের ওইটা ধরার পরে যদি যা বলবে তাই করবে মানুষ, স্বাভাবিক। ওটা ধরলে কি হয় সেটা বুঝতেই পারছেন। তো ওইটা ধরে রেখেছে এবং সেই মন্ত্রী সেটা মেনে নিচ্ছে মোল্লার দাবি। তো এখন এই যে ব্ল্যাকমেইল গোষ্ঠী, এই যে পিনাকি, ইলিয়াস, এরা কিন্তু বিরাট সংখ্যক ব্ল্যাকমেইল গোষ্ঠী।
এরা বহুদিন আগে থেকে, মানে বহু বছর আগে থেকে বহু রকমের ব্যক্তি নিয়োগ দিয়েছে। ধার্মিকদের মধ্যে তো বটেই, নাস্তিকদের মধ্যে থেকেও, মানে সকল্ড নাস্তিক বা স্বঘোষিত নাস্তিক কাউকে সাজিয়ে তাকে দিয়ে কি করেছে, নাস্তিকদের ইনফরমেশন নিয়ে, নাস্তিকদের ব্ল্যাকমেইল করার জন্য নাস্তিকদের ইনফরমেশন নিয়েছে এবং প্রত্যেকের ওই মানে বিচি চেপে ধরেছে। যেমন একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, আসিফ নজরুল যখন একটু মানে ইলিয়াসের কথা মতো কাজ করছিল না, তখন ইলিয়াস আসিফ নজরুলকে প্রথমে হালকা করে হুমকি দিলেন। হুমকি দেওয়ার পরে উনি মনে করলেন যে আসিফ নজরুল তার পক্ষে কাজ করছে না। তখন আসিফ নজরুলের একটা ফোন কল ভাইরাল হলো, যেটা সোশ্যাল মিডিয়ায় এলো এই তো মানে এই বছরই বা গত বছরের শেষে। সেখানে দেখা গেল আসিফ নজরুল তার একজন ছাত্রীর সাথে সাইদি যেরকম একজন নারীর সাথে কথা বলেছিল, যে স্টাইলে মেশিনম্যান সাইদি, সেরকমই আসিফ নজরুল এক ছাত্রীর সাথে রসালো আলাপ করছে। তো এটা দিয়ে কিন্তু ইলিয়াস একটা বার্তা দিয়েছে। বার্তা হচ্ছে এই যে স্যার কিংবা ভদ্রলোক, আরও কিন্তু অনেক কিছু আছে। যেমন আমরা আরেকজনের কথাও জানি, নীলা আচ্ছা, ভাই একটু সরি ওই এখানে মুসলিম ছিল, দুজন মুসলিম, একজন হিন্দু ছিল, মানে ওই হিন্দুটা বোধহয় পিনাকির মতো 3 ইঞ্চি হিন্দু আর কি, মানে আল্লাহ সুবহানাল্লাহ হিন্দু। হ্যাঁ, মানে হিন্দুদের সাধারণত আমরা বাংলাদেশে রেপ ফেপে যুক্ত হতে দেখি না, আছে নাই যে তা না, আছে, হ্যাঁ, তাদের অনুপাতে ঠিকই আছে ওই মুসলমানদের মতোই। আর এই ইসলামিস্টদের পাশাপাশি কেউ থাকলে হিন্দু কেন, মানে যে কোনো ধর্মের মানুষ, মানে তাদের অবস্থা 12টা বাজবে। এই যে পাহাড়িরা কেন ওই বিশেষ করে সেটেলার মুসলিমদের দেখতে পারে না, কারণ তারা ওইখানে যাইয়া কলা চুরি করে, সকল ধরনের ফসলাদি চুরি করে, মেয়েদের উত্ত্যক্ত করে। মিলিটারি নিজেই তো কত 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 ওই পাহাড়িদের ধর্ষণ করেছে, তো এদের রক্তেই তো ধর্ষণ। আমি আপনাকে একটা, এই যে আপনি একটা কিন্তু চমৎকার পয়েন্ট বলেছেন, কিন্তু পয়েন্টটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা বলেন না যে এই মুসলিমদের সাথে মিশলে, মানে বিশ্বাসী মুসলিমদের সাথে মিশলে হিন্দু কেন, মানে যে কোনো ব্যক্তির চরিত্র নষ্ট হতে বাধ্য। এখানে কোরআনের একটা ঘটনা আমি উল্লেখ করি, যদিও এগুলো কোরআনের ঘটনা তো বোঝেন কাল্পনিক গাল গল্প, কিন্তু শিক্ষণীয় একটা ঘটনা আছে। যে হারুত মারুত নামে দুজন ফেরেশতার কথা কোরআনে আছে, সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। তো এটার ঘটনা কোরআনের ওই আয়াতের মধ্যে বিস্তারিত নেই, সংক্ষেপে লেখা আছে, কিন্তু হাদিসের মধ্যে এটার ঘটনা এরকম আছে যে হারুত মারুত নামে দুজন ফেরেশতা, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। এই দুজন আর কি আল্লাহকে বলেছিল, আল্লাহ মানুষ এত পাপাচার এত অন্যায় কেমনে করে, তুমি তাদেরকে কি বলে, তুমি তাদেরকে কেন ছেড়ে দিচ্ছ, এটা কি সম্ভব? আমরা যদি মানুষ হতাম আমরা এত অন্যায় করতাম না। তখন আল্লাহ ওই হারুত মারুতকে বললো, তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখি, তোমাদের মানুষ বানাই। বলছে ঠিক আছে। তো ফেরেশতা দুজনকে কি করলো, মানুষের যে সমস্ত চাহিদা, মানে ধরুন যে খাওয়া দাওয়া, সেক্স করা, এই জাতীয় মানুষের যে এগুলো গুণাবলী বা ডিজায়ার, সেগুলো দিয়ে ওই দুজনকে দুনিয়াতে পাঠালো। পাঠানোর পর ওই দুই ফেরেশতা গিয়ে এক প্রস্টিটিউট এক মেয়ের প্রেমে পড়ে গেল। সেই মেয়ের সাথে গিয়ে আপনার সেই মেয়েকে পটানো শুরু করলো এবং ঘটনা খুব সংক্ষেপে বলছি, তার সাথে যা করার করে ফেললো, হারাম, ইসলামে যেটা হারাম সেই হারাম কাজ করে ফেললো। তো পরে আল্লাহ ওই ডাক দিয়ে বললেন, এই হারুত মারুত, তোদেরকে বললাম যে তোরা তো আমাকে আল্লাহকে চিনিস, সবই জানিস, হ্যাঁ, তোরা কি কেন এই কাজ করলি? তো যাই হোক, তারা নাকি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। এখন আমি এই ঘটনাটা উল্লেখ করি এরকম যে ইসলামিস্টদের সাথে যে হিন্দু, যে বৌদ্ধ, যে খ্রিস্টান, যে নাস্তিক চলাফেরা করবে, সেই হিন্দু, সেই বৌদ্ধ, সেই খ্রিস্টানের মধ্যে ইসলাম মানে ইসলামিস্টদের মতো খুন করা, ধর্ষণ করা, রক্তের নেশা, চরিত্রহীনতা, নারী নির্যাতন করা, এই দোষাবলীগুলো, গুণাবলী না, এগুলো দোষাবলী, এই দোষাবলীগুলো তাদের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আমি দেখেছি ভারতের মধ্যে, মানে আমি ব্যক্তি জীবনে দেখেছি ভারতের মধ্যে প্রচুর ইসলামী, মানে প্রচুর হিন্দু আছে যারা নারী নির্যাতন করে, ডোমেস্টিক ভায়োলেন্স, মানে বউ পেটায়, কিংবা ধরুন যে কি বলে রক্তপাতে বিশ্বাস করে, খুন খারাপি করে, সন্ত্রাস করে এবং নারী বিদ্বেষী কথাবার্তা বলে, মানে প্রচণ্ড নারী বিদ্বেষী। তা আমি খোঁজ নিয়ে দেখলাম যে এরা কিন্তু প্রচণ্ড মানে ইসলামিস্টদের সাথে চলাফেরা করে এবং কথায় কথায় শুধু কালেমা পড়ে এবং বলে যে ওই মানে অর্থাৎ ওই মানে সেকুলারিজমের আড়ালে ইসলামপন্থী। এরকম বিভিন্ন মানে রাজনৈতিক দলের নেতা কর্মী আছে, আর কিছু বুদ্ধিবৃত্তিক অনুসারী আছে যারা চামচা চাটুকার, যারা সারাদিন দেখবেন কলকাতার রাস্তায়, দিল্লির রাস্তায়, মুম্বাইয়ের রাস্তায়, বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড একটা নিয়ে বলে যে গাজায় গণহত্যা বন্ধ করো, হ্যাঁ, মানে
এখন গাজায় গণহত্যা বন্ধ করে এইটুকু বক্তব্যের সাথে একমত, কিন্তু আপনি যখন তাদের সাথে আরো কথা বলবেন তখন ওরা বলবে হামাস হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ স্বাধীনতাকামী সংগঠন যারা মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে। হামাসের সদস্যরা যদি আমার মেয়েরে গনিমতের মাল বানায় তাও আমি রাজি, এই টাইপের ওদের বক্তব্য আর কি। আপনি পার্সোনালি কথা বলবেন দেখবেন তারা এই টাইপের বক্তব্য, মানে হামাসের প্রেমে তারা দিওয়ানা, শহীদুল আলমের মতোই তারা হামাসকে ভালোবাসে। তো এখন কথা হচ্ছে যে এই মুসলিমদের সাথে মেশার কারণে এভাবে চরিত্র হিন্দুরও নষ্ট হয়। এটা এর উদাহরণ ভুরি ভুরি ভারতেও আছে, বাংলাদেশেও আছে। যাই হোক, যারা এই ধর্ষণের বিচার চাওয়ার কারণে যেভাবে আর্মি গুলি চালিয়ে মানুষকে হত্যা করলো, এটা কিন্তু আর্মি কখনো আপনার মানে সমতলের যারা মূল নিবাসী বলবো না, সমতলের যারা নিবাসী তাদের বিরুদ্ধে এরকম কখনো করেনি, মুসলমানদের বিরুদ্ধে কখনো করেনি। কিন্তু তারা অমুসলিম বলেই এটা করেছে, কারণ আর্মির মধ্যেও ইসলামী চেতনা অলওয়েজ কাজ করে। মাসুদ ভাই, এই যে রাজাকারের বাচ্চার কথা আপনি বললেন না, আমি একটু দেখাই। এই যে শহীদুল আলম রাজাকারের বাচ্চা, হ্যাঁ, এই কত বড় রাজাকারের বাচ্চা দেখেন, মানে তার দেশে এই শহীদুলকে ছাড়াইছে কিন্তু জ্যোতির্ময় বড়ুয়া। আমি নিজে সাক্ষী, কারণ ও আমার সাথে জেল খাটছে, আমি দেখছি ও কত বড় বাটপার। দেখেন ওর 13 মিনিট আগে 18 মিনিট আগে দেখেন ও ফিলিস্তিন নিয়ে পড়ে আছে, দেখেন 1 ঘন্টা আগে ওর দেশ নিয়ে কোনো দেশে পাহাড়িদের এরকম মানে বলা তো হচ্ছে অফিসিয়ালি 4 জন, কিন্তু আনঅফিসিয়াল দেখেন ও ফ্রি প্যালেস্টাইন মানে স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনি অন্য স্ক্রিন দেখাচ্ছেন। ওকে আমি দুঃখিত, থ্যাংক ইউ। এই দেখছেন টেক এক্সপার্ট কেউ থাকলে, মাসুদ ভাই দেখছেন, এই দেখছেন কিভাবে হেল্প করে। তো দেখেন এই শহীদুল আলম রাজাকারের বাচ্চা, দেখেন ওরে কিন্তু জেলখান থেকে ছাড়াইছে সারা হোসেন, আর হচ্ছে এই স্ক্রিনটা বড় করেন, আপনি ছোট হন, ওই স্ক্রিনটা বড় করেন। জি, আর দর্শক আমি একটু সফরের মধ্যে আছি, যে কারণে আমি একটু এই গোসাইতে একটু ইয়ে হয়। তো এই জ্যোতির্ময় বড়ুয়া কিন্তু ওরা বাইর করছে জেল থেকে। আমি ওর সাথে ঢাকা সেন্ট্রাল জেলে তো প্রায় 2 সপ্তাহ আমি ওরা দেখছি লাস্ট বের হওয়ার আগ পর্যন্ত, এবং জেল থেকে যখন বের হয়েছে সর্বশেষ ব্যক্তি ছিলাম আমি। তো যাই হোক, তো দেখেন এই 1 ঘন্টা আগে 19 মিনিট আগে দেখেন, এই 1 ঘন্টা আগে, এর আগে 5 মিনিট আগে বোধ হয় 13 মিনিট আগে দেখেন ওর ফিলিস্তিন ও অ্যাসাইনমেন্ট যেহেতু ইসরায়েলের কাছ থেকে, ও যেহেতু জর্জ সরোস এদের টিমের আর অর্থাৎ ডিপ স্টেটের, তো ওর অ্যাসাইনমেন্ট পালন করতেছে। কিন্তু বাঙ্গু এই যে বনিয়ামিনের আমি দেখেন ডিফেন্ড করতেছি না, তার উদ্দেশ্য আমি জানি না, কিন্তু সে আমারে কয়েকটা কথা মানে আমি তার জানি যে চৌধু জনতা যে বলে আর মানে মোমেনদের যে সে কি পরিমাণ গালাগালি করে, কেন করে, এটা আমি তার জানি। এবং উনি আমার একটা ভালো অনুরোধ করছিলেন, যদিও তার অনুরোধটা আমি রাখতে পারি নাই। মানে কেন নিজেকে নাস্তিক না বইলা এদের মানে বলছে ওদের শব্দটা আমি ব্যবহার করতেছি না, যাই হোক। তো দেখেন এই শহীদুল্লাহ কত বড় বাটপার, ও আছে ওর গাজা নিয়া বাংলাদেশে, এই গাজা হয়ে গেল আমার নিজের দেশ, ওইটা নিয়ে আর কোনো ইয়ে নাই, কারণ ওরা তো অ্যাসাইন করা হয়েছে, যেখান থেকে টাকা পয়সা আসতেছে ওইটা তো ওই ধান্দাই আর কি। তো মাসুদ ভাই ঠিকই বলেছেন। আমরা একটু আজকে আমি একটু অতিথিদের বলে মানে যারা যুক্ত হওয়ার চিন্তা করছিলেন, আমি একটু দুঃখের সাথে জানাই যে আজকে আমরা সেই আয়োজনটি করতে পারবো না, অর্থাৎ কেউ যুক্ত হয়ে কথা বলবেন সেটা আজকে সম্ভব হবে না, তবে সেটা অবশ্যই আগামীতে হবে। আমরা একদম শেষের একটা বিষয় মাসুদ ভাইয়ের একটু মতামত জেনে আমরা শেষ করে দিই। এই একটা লোগো আমি দেখাই মাসুদ ভাই আপনাকে, আমি একটু গোছাতে আজকে অসুবিধা হচ্ছে, কারণ আমি ওই যে আমার ইয়েতে নাই। তো মাসুদ ভাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন কেমন, দর্শকদেরও একই কথাই আমি বলবো যে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার একটা স্ক্রিন, তো এই একটা স্ক্রিনে সব মিলে ঝিলে দেখাইতে গেলে একটু প্রবলেম হচ্ছে। দেখতেই পাচ্ছেন দর্শক, নিচের দিকে তাকাচ্ছি বেশি, কারণ আমি তো এই যে জামাতি ইসলামের পরিবর্তন দেখলাম আমরা, এই রাজাকারদের যে দল জামাতি ইসলাম, তাদের এই আল্লাহ উইথ 2 বিচি, এই ষাঁড়ের 2 বিচির আল্লাহর উপরে, এইটা বাদ দিয়ে এখন তারা নতুন লোগো করছে, যেখানে আল্লাহও নাই আল্লাহর বিচিও নাই। মানে বিচি বলতে আমি আবার অন্য কিছু বলিনি, আপনার এই যে বিচি দেখছেন, দুইটা বিচি ঝুলে আছে এই আল্লাহর উপরে। তো এই যে নতুন লোগো, এখন এই লোগোতে নাই আল্লাহ নাই বিচি, এটা কিভাবে দেখতেছেন? তারা কোন ধান্দা? আমেরিকার এটা কি কোনো পরামর্শ এটা করতেছে? ধান্দাটা কি? আল্লাহরে বাদ দিয়ে দিল, আল্লাহর বিচিরও বাদ দিয়ে দিল, ব্যাপারটা কি? দেখেন, এটা নিঃসন্দেহে ধান্দাবাজি সম্পর্কে আপনিও জানেন ভালো, আমিও খুব ভালো করে জানি। ওখানে যে আপনি যে লোগোটা, আগের লোগোটা, ওখানে দাড়িপাল্লার নিচে আকিমুদ্দিন আরবিতে লেখা আছে, আকিমুদ্দিন, এই যে ওই দাড়িপাল্লার নিচে আকিমুদ্দিন লেখা আছে আরবিতে, যার অর্থ হচ্ছে দিন কায়েম করো, তোমরা দিন বা দিন প্রতিষ্ঠা করো, এইটা হচ্ছে অর্থ। কিন্তু এই বাক্যটা পরবর্তী নতুন যে লোগো, সেই লোগোর মধ্যে নেই।
ইদানিং দেখবেন যে জামায়াতের নেতারা কিন্তু বেশিরভাগ আপনার পশ্চিমা দেশের কূটনীতিকদের সাথে বৈঠক হচ্ছে। আজকেও স্পেনের রাষ্ট্রদূত সম্ভবত জামাতের আমিরের সাথে বৈঠক করেছেন, আবার ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দল তারা জামাতের আমিরের সাথে বৈঠক করেছে। এছাড়া জামাতের আমির দুর্গাপূজা উপলক্ষে এই গত পরশুদিন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদেরকে স্বাগত বা শুভেচ্ছা জানিয়েছেন, যেটা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী কাজ। এই কাজের মাধ্যমে জামাতের আমির কাফের হয়ে গেছে নাকি হয়নি সেটা নিয়ে উম্মতের আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। কোন কোন আলেম বলেছেন যদি অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বা ধর্মীয় কোনো বিষয়ে কেউ যদি স্বাগত জানায়, শুভেচ্ছা জানায়, তাহলে সে এবং এটা যদি মন থেকে করে তাহলে সে কাফের হয়ে যাবে। কেউ কেউ বলছেন যে না, যদি মন থেকে না করে তাহলে সে কাফের নাও হবে না, কিন্তু এটা যে কবিরা গুনাহ, এটা যে কবিরা গুনাহ। আমি গতকালই দেখছিলাম আপনার শায়েখ সালেহ আল মুনাজ্জিদ, সৌদি আরবের শীর্ষ শায়েখ আবদুল্লাহ বিন বাজ এবং শায়েখ আল উসাইমিন, শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তারপর শায়েখ মুনাজ্জিদ এবং আবদুল্লাহ বিন বাজের ফতোয়া দেখছিলাম। তারা সকলে বলছেন যে ইত্তাফাকুল উলামাউ, যে তাদেরকে যে আত-তারহিব বিihtifalil কুফফার বা মুশরিকিন, এটা যে হারাম, এটা এই বিষয়ে সকল আলেমরা একমত, কোনো আলেমের মধ্যে এই বিষয়ে দ্বিমত নেই। তাহলে যে বিষয়ে কোনো আলেমের মধ্যে দ্বিমত নেই, চার মাযহাব বলেন, সালাফি বলেন, শিয়া বলেন, সুন্নি বলেন, যা বলবেন সবাই একমত যে এটা হারাম কাজ, সেই হারাম কাজ কেন জামাতের আমির করলেন? একইভাবে জামাত ইসলামী, আমি দেখলাম জামাতের আমির সেই শুভেচ্ছা বার্তায় ইসলামের কথা না বলে একটা লম্বা একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বা হিন্দুদের উদ্দেশ্যে। ইসলামের বাক্য না দিয়ে তিনি সেখানে ওই অমুক দেশের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কি বললেন, আমেরিকার অমুকে কি বলল, ইউরোপের অমুকে কি বলল, ইউরোপ আমেরিকার কোন ব্যক্তি বাংলাদেশে কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিকঠাক আছে এই সমস্ত বলেছে, পুরোটা তাদের উদ্ধৃতি, তাদের বিবৃতি দিয়েছে। তা এখান থেকে হ্যাঁ, শেষ করুন। আমি একটা জিনিস বলতে পারি, যে জামায়াত ইসলামীর লোকেরা, আমি আপনাদেরকে আজকে সতর্ক করছি, যে জামায়াত ইসলামীর লোকেরা পিনাকি ভট্টাচার্য হয়ে আপনার মধ্যে ঢুকতে পারে, যে জামায়াত ইসলামীর লোকেরা নাস্তিক হিসেবে অ্যাসাইলাম নিয়ে বিদেশে গিয়ে তারপরে নাস্তিকদের ঘরে গিয়ে নাস্তিকদের সাথে রান্না করে আর ছবি আপলোড করতে পারে যে এই যে দেখো সাথে আমি দিচ্ছি, এই শুকরের মাংস খাওয়া সম্ভব, এই যে এই সামহাও মাসুদ ভাইকে শুনতে পাচ্ছি না, সামহাও কিছুটা ডিস্টার্ব চলছে। মাসুদ ভাই আবার ফিরে আসবেন আশা করি। প্রিয় দর্শক, আমি জানি না আপনারা যদি একটু দেখেন। জি মাসুদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আমি একটু ফাঁকি দিয়ে বলে দিই, জামাত শিবিরের এই কাহিনী হচ্ছে, ওরা আপনারা জানেন যে মুসলিমরা নামাজ পড়ে পশ্চিম দিকে মুখ করে, তো জামাত শিবিরও এতদিন পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তো, তো এখন শুধু ওই ডিরেকশনটা পশ্চিমেই আছে, কিন্তু কাবার বদলে হয়ে গেছে পশ্চিমা দেশ আর কি, পশ্চিমা দেশগুলোর দিকে তারা ডিরেকশন চেঞ্জ করে ফেলছে। আমার প্রশ্ন একটু অন্য জায়গায়। এই কারণে ধন্যবাদ রাহানজুল ভাই। আমার প্রশ্ন একটু অন্য জায়গায়, বেদুই মাফ করেন। দর্শকদের বলি যে মাসুদ ভাই ফিরে আসবেন। আর এখানে একজন কমেন্ট করছেন যে পার্বত্য চট্টগ্রামের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বিশেষ বিশেষ জায়গায়, যেখানে পাহাড়ি আদিবাসীদের অধ্যুষিত এলাকা এবং জামাত ইসলামের। আচ্ছা, আপনারা অনেকে শেয়ার করতে পারেন। একটা মতামত আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনারা কি মনে করেন যে পাহাড় আলাদা হয়ে যাওয়া উচিত, বাংলাদেশের সাথে থাকতে চান কিনা? সেটা যদি পাহাড়ি আদিবাসী কেউ দেখে থাকেন আমাদের ভিডিও, যদি আপনি আপনার নিজের নামে না লিখতে চান, অন্য নামে আপনি লিখতে পারেন, সেটা আপনি ফিল ফ্রি এখানে লিখতে পারেন। রাহানজুল ভাই, জামাত ইসলামের লোগোর মধ্যে যেমন আগে যে ষাঁড়ের বিচি, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, দেখেন ঠিক ষাঁড়ের দুইটা বিচি, আল্লাহ যে এই দেখেন দুইটা ষাঁড়ের বিচি এইখানে এখন যেটা দিচ্ছে এইখানে দেখা যাচ্ছে এই শেপটাও তো বিতর্কিত, কিছু একটা ঢুকতেছে কিছু একটার মধ্যে দিয়ে, মানে এদের এইরকম কেন? মানে আমি জানি না, সরি, মানে আপনি যদি মানে না আমি মানে বুঝতে চাইতেছি এটার মানেটা কি, এরা কি করতেছে, এটা কি বুঝাইলো এটা দিয়া, মানে এটা কি বই, এটা কি? এইটা ডিপ জলের একটা ডায়লগ দেওয়া যেতে পারে, কলম হান্দায় দিমু জায়গার মতো, এরকম একটা ব্যাপার আর কি। তোরা দেখেন কলমের নিব অন্যান্য লোগোতে থাকে উপরের দিকে, কলমকে প্রায়োরিটি দেওয়া হয়, এখানে কলমের নিব হান্দায় দিতেছে কেন ভিতর দিয়ে, মানে এটা হচ্ছে যে তোদের কলম ডলম আমরা হান্দায় দিমু, এসবের বেল নাই, এরকম হয়তো হতে পারে আমার যতটুকু মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, তারা তাদের ইয়েতে সফল হোক। আমরা একটু দেখি মুফতি মাসুদ ভাইকে পাই কিনা। মুফতি মাসুদ ভাই একটু যদি কথা বলতেন, দাঁড়ান এক সেকেন্ড, আমি কি এখানে দেখতেছি না। মাসুদ ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? মাসুদ ভাইকে দেখা যাচ্ছে।
এখন শোনা এখন কি যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, জি মাসুদ ভাই, হ্যাঁ জি আপনাকে শুনতে পাচ্ছি। আমরা রায়হান জুয়েল ভাইয়ের কাছে গিয়ে শেষ করে দেব। আপনি যদি দুই এক লাইনে পাহাড়ি আদিবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যে তাদের কি করা উচিত এই এই মুহূর্তে? বসে বসে তামাশা দেখা উচিত, এই যে নির্যাতন নিপীড়ন এগুলোই চলতে থাকবে, নাকি তাদের প্রতিবাদ করা উচিত? আসলে দেখুন আসাদ ভাই, 1400 বছর ধরে যারা মুসলিমদেরকে বা মানে মোহাম্মদের অনুসারীদেরকে বলবো, 1400 বছর ধরে যারা মোহাম্মদকে এবং মোহাম্মদের অনুসারীদেরকে বিশ্বাস করেছে, তারা সবাই কিন্তু মারা খেয়েছে। তারা সবাই মারা খেয়েছে। যেমন মদিনার ইহুদিরা মোহাম্মদকে বিশ্বাস করেছিল, ইহুদিদের পরিণতি কি হয়েছে সেটা এখন জাস্ট কোরআন হাদিস পড়লেই আপনারা জানতে পারবেন। একইভাবে ভারতে যখন ইসলামিক হানাদার বাহিনী ঢুকেছে বা ইসলামিক সেটেলাররা ঢুকেছিল, তখন ভারতের হিন্দুরা কথাটা আমি স্পষ্টভাবে উল্লেখ করছি, যে তারা তাদেরকে স্বাগত জানিয়েছিল এবং পরিণতিতে কি হয়েছিল সেটা খুব ভালো করে আপনাদের জানা আছে। সবাই স্বাগত জানিয়েছে সেটা বলবো না, কিন্তু অনেকেই স্বাগত জানিয়েছে। আফগানিস্তানে যখন ইসলামিক ইনভেডাররা ঢুকেছিল, তখন আফগানিস্তানের বৌদ্ধরা মানে হাত তুলে দিয়েছে, আমরা অহিংস, আমরা যুদ্ধ করব না। তা কি হয়েছে সেটা আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো একইভাবে যখন পার্বত্য চট্টগ্রামে আপনার সেটেলারদেরকে ঢোকানো হয়েছে এবং সেটেলারকে ঢোকানো হয়েছে একটা বিশেষ মিশন নিয়ে, তখন সেখানের মানুষ সেটা প্রতিবাদ করেনি তা না, কিন্তু তাদের আমি মনে করি সেই সময়ে তাদের পরিপূর্ণরূপে অস্ত্র হাতে নিয়ে, ভারতের সাহায্য নিয়ে, মিয়ানমারের সাহায্য নিয়ে যুদ্ধ করে ওই ভূখণ্ডকে বাংলাদেশ থেকে আলাদা করা উচিত ছিল। শুধু আলাদা না, বাংলাদেশ থেকে আলাদা করে ওই ভূখণ্ডটা মিয়ানমারের সাথে সংযুক্ত হওয়া উচিত ছিল। কারণ ওটা বাংলাদেশ থেকে আলাদা হতে গেলে সে যুদ্ধটা কঠিন, মিয়ানমারের সাথে যুক্ত হয়ে যেত। পার্বত্য চট্টগ্রামে আমাদের দরকার নেই। যেখানে এই মুসলমানরা জুলুম করে, এইভাবে জুলুম করে, সেটার দরকার ছিল না, ওটা আলাদা হয়ে যাক। এখন যেহেতু পরিস্থিতি অনুকূলে না, দেখুন এখন আমি বলতেই পারি যে পার্বত্য চট্টগ্রামের মানুষের উচিত অস্ত্র হাতে নিয়ে আবার পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করা, কিন্তু সেই পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। কেন? তারা অলরেডি শান্তি চুক্তি করেছে শেখ হাসিনার সাথে। এই শান্তি চুক্তি করাটা ভুল ছিল এবং সেই শান্তি চুক্তি করার পার্বত্য চুক্তি, হ্যাঁ, পার্বত্য শান্তি চুক্তি 1999 সালে করেছিল। ওই শান্তি চুক্তি করার কারণে শান্তি চুক্তির বলে তারা অস্ত্র পরিত্যাগ করেছে, শান্তি বাহিনী বিলুপ্ত হয়ে গেছে, সন্তুল আরমার নেতৃত্বে পাহাড়ি একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা গণতান্ত্রিক উপায়ে কাজকর্ম করেছিল। কিন্তু আলটিমেটলি এর কোনো ভালো ফলাফল হয়নি। এবং এখনো পর্যন্ত ভালো কিছু আশা করা যায় না। এখন পার্বত্য চট্টগ্রামের মানুষ যদি পরিপূর্ণ তাদের একেবারে সর্বশক্তি দিয়ে যুদ্ধে নামে বাংলাদেশের ইসলামিক সন্ত্রাসী, ইসলামিক জঙ্গি মিলিটারির বিরুদ্ধে, কারণ এই মিলিটারি এখন ইসের নেতৃত্বে, ইউনূসের নেতৃত্বে এবং জামাত ইসলামের নেতৃত্বে এই মিলিটারি হয়ে গেছে ইসলামিক জঙ্গিবাদী মিলিটারি। এর বিরুদ্ধে ফাইট করে, যদি আরাকান মানে মিয়ানমার সরকার যদি এখানে সাহায্য করে, ভারতের উচিত সাহায্য করা, করে ভূখণ্ড আলাদা হয়ে যাক। আমাদের এটা দরকার নেই। এত জুলুম মেনে নেওয়া যায় না, মুসলমানদেরকে আর বিশ্বাস করা যায় না। আমি আগে কথা বলবো, বিশ্বের সকল মানুষকে বলবো, আপনারা ইসলামের মোহাম্মদের অনুসারীদেরকে আর বিশ্বাস করবেন না, কোনোভাবেই না। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। পাহাড়ি আদিবাসীরা অনেকেই এখানে কমেন্ট করছেন, আপনারা চাইলে আপনাদের ভাষায় কমেন্ট করতে পারেন, আমাদের দায়িত্ব সেটা ট্রান্সলেট করে নেওয়া, না নিতে পারলে সে দায় আপনাদের নয়। আপনারা আমরা বাংলায় সঠিক করছি, আপনারা শুনছেন, এখানে অনেকে বাংলায় লিখছেন, অনেকে ইংরেজিতে লিখছেন, আপনারা আপনাদের ভাষায়ও লিখতে পারেন। আমি একজন বাঙালি হিসেবে, নিজেকে বাঙালি বলি না, আমি যেদিন থেকে পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন সম্পর্কে জেনেছি, এরপর থেকে আমি আর নিজেকে বাঙালি বলি না, বাংলাদেশি বলি, বাংলাভাষী বলি, বাঙালি বলি না। কারণ এই দায় আমি নেব না, বাঙালি হিসেবে তাদের উপরে যে নির্যাতনটা করা হচ্ছে। তো রায়হান জুয়েল ভাই, আপনি যদি দুই এক লাইনে আমাদের শেষ কিছু বার্তা দিতেন আমাদের পাহাড়ি আদিবাসীদের ব্যাপারে। হ্যাঁ, মাসুদ ভাই যেটা বললো যে শান্তি চুক্তি, আসলে চুক্তি কিন্তু বাস্তবায়ন হয়নি, অনেক কারণেই বাস্তবায়ন হয়নি, সুতরাং এটাকে ইনভ্যালিড চুক্তি হিসাবে ধরে নেওয়া যেতে পারে। অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো বাস্তবায়ন হয়নি। আমি সংক্ষেপে একটু বলছি, চুক্তি বাস্তবায়ন এবং চুক্তি, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের সরকার চুক্তি ভঙ্গ করেছে, পাহাড়িরা করেনি। হ্যাঁ বলুন। ডেফিনেটলি, হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি, বাংলাদেশ সরকার এটাকে চুক্তি ভঙ্গ করেছে, সুতরাং এটাকে ইনভ্যালিড চুক্তি হিসেবে ধরে নেওয়া যেতেই পারে। আমি মনে করি পাহাড়িদের নিজস্ব শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এগুলো মেনটেইন করে নিজেদের মতো করে একটা জীবন যাপন করার অধিকার আছে। তারা খুব বেশি কিছু চায় না, তারা তাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্য এগুলো মেনটেইন করে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, এটাই তাদের চাওয়া, এর থেকে বেশি কিছু চাওয়া নেই।
সেখানে এসে অনাহুতের মতো এসে ঢুকে হচ্ছে মুসলমান এবং কিছু হিন্দু সেটেলার সম্পত্তির লোভে কিংবা পার্থিব সম্পত্তির লোভেই বেসিক্যালি তারা সেখানে যে অশান্তি করার চেষ্টা করছে। আমি পাহাড়িদের প্রতি পূর্ণ সমর্থন রইল। তাদের মতো করে তাদের কৃষ্টি কালচার মেনটেন করে তাদের নিজেদের মতো জীবনযাপন করার অধিকার আছে। সেই ক্ষেত্রে তারা যদি মনে করে যে বাংলাদেশের সাথে সংযুক্ত থেকে তারা সেটা পারবে না, তাহলে তারা স্পষ্টভাবে একটা গণভোটের আয়োজন করবে। আমি যুদ্ধ সমর্থন করছি না, এই মুহূর্তে যুদ্ধ করার সামর্থ্য আছে কিনা সেটাও নিয়ে সন্দেহ আছে। আর করতে গেলেও বিভিন্ন রকম লেয়াজও মেনটেন করতে হবে, অন্যান্য দেশ থেকে আরো অনেকগুলো দেশ জড়িয়ে যাবে সেক্ষেত্রে। তো আমি অন্তত তারা একটা গণভোটের আয়োজন করতে পারে, একটা মেমোরেন্ডাম হিসাবে থাকবে, পৃথিবীর অন্যান্য দেশের মানুষ এটা দেখবে, জানবে যে এই মানুষগুলো আর থাকতে চায় না বাংলাদেশের সাথে। এরকম একটা গণভোটের আয়োজন করা উচিত এবং তারা যদি সিদ্ধান্ত নেয়, যদি আমি বলবো বাংলাদেশের যদি কিছুটা বোধ বুদ্ধি থাকে, অনেক হতাহত এড়িয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে। এই গণভোটকে সম্মান জানিয়ে খুব শান্তিপূর্ণভাবে এটা হস্তান্তর করা সম্ভব, অন্তত স্বায়ত্ত শাসন দেওয়া। অনেক ধন্যবাদ। সুতরাং আমি চাই কোন রকম হিংসায় না জড়িয়ে আপাতত একটা গণভোট করে শান্তিপূর্ণ সমাধান করার চেষ্টা করা। অনেক ধন্যবাদ রায়হান জুয়েল ভাই। আমি দর্শকদের অনুরোধ করব যে আপনারা ইশতেহারের এই ভিডিওটি দেখতে পারেন। এটির টাইটেল ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, সর্বদলীয় দুর্বৃত্তের খপ্পরে বাংলাদেশ। এখানে পাহাড়ি আদিবাসীদের উপরে কেন নির্যাতন নিপীড়ন হচ্ছে সেটা জানতে পারবেন। আর একটু পরে ইশতেহার থেকে একটি লাইভ অনুষ্ঠিত হবে, সেখানে সেই লাইভ শোটি সঞ্চালনা করবেন ইশতেহারের এডিটর ইন চিফ সবাক পাখি এবং থাকবেন আজম খান, অ্যাক্টিভিস্ট আজম খান। তাদের বিশ্লেষণ থাকবে পাহাড় কেন্দ্রিক, পাহাড় নিয়ে। আপনারা ইশতেহারের সাথে থাকুন। আমি ইশতেহার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং এই ভিডিওর লিঙ্কটি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা লাইভটি দেখতে পারেন। মুফতি মাসুদ এবং রায়হান জুয়েল ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের যার যার সময় অনুযায়ী শুভ সময়, ভালো থাকবেন। এবং দর্শক বিশাল একটা সংখ্যক, প্রায় 10,000 মানুষ আমাদের কাছকে দেখছিলেন ফেসবুক ইউটিউব মিলিয়ে, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। এখন এখানে আমরা শোটি শেষ করছি। অনেক ভালো থাকুন এবং পাহাড় শান্ত হোক। আমি আপনাদের দুজনের সাথে একমত, গণভোটের ব্যাপারটি বিবেচনা রাখা হোক এবং এভাবে নির্যাতন নিপীড়ন হতে থাকলে পাহাড়িরা স্বাধীনতা চাইলে আমরা সেই স্বাধীনতার পক্ষে অবশ্যই আছি। সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা। পাহাড়ে শান্তি ফিরে আসুক, আর একটিও যেন আমরা সন্ত্রাসের খবর না শুনতে পাই, সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।